লেখা সাইনবোর্ডটা ক্রস করতেই পেছনের গুলি থেমে গেল। কারো আসার উপক্রম পাওয়া গেল না আর। হাঁপাতে হাঁপাতে বসে পড়ল রিজিয়া। হোলস্টারে ক্লক 19টা রাখতে রাখতে আদনান প্রশ্ন করলো তাকে। রিজিয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ওরা কারা? মানুষ মানুষকে এভাবে গুলি করতে পারে? পশুর জায়গায় কি মানুষ থাকতে পারে বলো? ওরা পশু হয়ে গেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওরা এখানে কেন? এখানে সাইনবোর্ড, আর ওরা এখানে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হয়তো ওরা চায় না ওইদিকে মানুষ গিয়ে তাদের অস্তিত্ব জেনে যাক, তাই এত কড়া নিরাপত্তা। কিন্তু হান্টার ডগগুলো ওদেরকে কিছু করে না কেন? আমিও সেটাই ভাবছি। এমন হিংস্র প্রাণী আমি আর দেখিনি, অথচ ওদেরকে কিছুই করে না। পরে দেখা যাবে, অন্ধকার হয়ে আসছে, চলো ফিরে যাই। উঠে দাঁড়ালো রিজিয়া। গা ঘেঁষে হাঁটতে লাগলো সে আদনানের। আর চোখে তাকাচ্ছে সে ওর দিকে। ঝাপসা অন্ধকারে আদনানের চেহারাটা ভালো করে দেখা যাচ্ছে না। অন্ধকারে রিজিয়ার ঠোঁটের কোণে লুকানো হাসি ফুটে উঠেছে। হাজারো অনুভূতির হাসি। মানুষটাকে যত দেখেছে তত ভালো লাগা বেড়ে যাচ্ছে তার। কি এক অজানা মায়ায় কাছে টানার এক অপরিসীম শক্তি আছে মানুষটার মাঝে। তাই হয়তো এত দূর থেকে ছুটে এসেছে সে আদনানের সাথে। অন্ধকারে ইচ্ছে করেই আদনানের আঙ্গুলের সাথে আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে রিজিয়া। ওর আঙ্গুলের ছোঁয়ায় নিজের সারা অস্তিত্বে প্রেমের কম্পন সৃষ্টি হচ্ছে তার। ক্যাসিনোতে পা রাখতেই কেমন যেন ওয়াইনের গন্ধ নাকে এলো আদনানের। এক নজরে পুরো ক্যাসিনোটা দেখে নিল সে। জুয়ার আসর বসেছে এখানে সেখানে। তাকে ঢুকতে দেখে ক্যাসিনোর কয়েকজন অবাক দৃষ্টিতে তাকালো। এক কোণায় বসে আছে ক্যাসিনোর ক্যাশিয়ার। টাকা গুনতে ব্যস্ত সে। ওর দিকেই এগিয়ে গেল আদনান। ক্যাশিয়ারকে দেখেই বুঝে গেল সে টাকার প্রতি তার প্রচণ্ড লোভ। এমন পরিবেশে কেসিও না কেন ভাই? ক্যাশিয়ার আদনানের প্রশ্নের জবাব না দিয়ে শুধু একবার চোখ বড় বড় করে তাকালো। তারপর আবার টাকা গুনতে ব্যস্ত হয়ে পড়ল। আদনান বুঝল টাকা না খসালে পেট থেকে কথা বের হবে না ওর। একটা 500 টাকার নোট সামনে ধরে বলল। লোকটা একবার নোটটার দিকে তাকালো, আরেকবার আদনানের দিকে তাকালো। তারপর হুট করে টাকাটা নিয়ে ভেতরের পকেটে গায়েব করে ফেলল। মুখটা আদনানের কানের কাছে এনে ফিসফিস করে বলল। এটা দিয়ে বেশি কিছু বলা যাবে না, কিন্তু মৃদু হাসলো আদনান। তারপর জিজ্ঞেস করলো। এমন জায়গায় কেসিনো, ব্যাপারটা অন্যরকম লাগছে। আসলে এখানকার মানুষগুলো সহজ সরল। হঠাৎ নতুন জিনিস দেখে ছুটে আসে, আর আমাদের মালিক ওদের কাছ থেকে কৌশলে টাকা আদায় করে। মালিককে? উনি বিদেশি, এখানে আসে মাঝে মাঝে। থাকি কোথায়? কোথায় থাকে জানি না। আজ কিছুদিন আগে একজন রাজনীতিবিদ খুন হয় কুতুম কুয়ার সামনে। আপনি কিছু জানেন এ ব্যাপারে? লোকটা যেন আদনানের কথা শুনতেই পায়নি। টাকা গুনতে ব্যস্ত হয়ে পড়ল। বুঝলো আদনান 500 টাকার মেয়াদ শেষ। আরও 200 টাকা বের করে লোকটার সামনে ধরতেই টাকা নিয়ে সে মুখ খুলল। ওনার নাম হায়দার আলী, খুব ভালো লোক ছিলেন। বন সংরক্ষণের কাজ করতেন। একদিন নিসর্গে এক লোকের সাথে ঝগড়া হয়, পরের দিন হায়দার ভাইয়ের লাশ পাওয়া যায়। নিসর্গের লোকটার ব্যাপারে কিছু জানেন? শুনলাম লোকটাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তা আপনার নামটা জানতে পারি? মৌসুমি ভুড়িওয়ালা মানে? আমার নাম। এইটা কেমন নাম? নামের সাথে তো আপনার মিল নেই। বড়ি তৈরি কিচ্ছু নেই। এটা আমাদের বংশের পদবী। খান বংশ, চৌধুরী বংশের মতো একটা বংশের ভুড়িওয়ালা বংশ। আমার দাদা পরদাদা পরদাদা ছিলেন বংশের মতো পাতলা, কিন্তু তার শখ ছিল যদি একটা বড় ভুড়িওয়ালা থাকতো। তার ভুড়ি নাই বলে সে নিজের নামের সাথে টাইটেল দেয় ভুড়িওয়ালা। তারপর থেকে আমাদের বংশটা ভুড়িওয়ালার বংশ। তাই তো বলি, এত টাকা কোনো বড়িতে যায়? তা মৌসুমি তো মেয়েদের নাম। এটা নিয়ে কিছু বলবেন না স্যার, এটা আবার দাদার সেন্টিমেন্টের প্রশ্ন। কান্না কান্না গলায় কথাটি বলে চোখ মুছল মৌসুমি ভুঁড়িওয়ালা। তারপর বলল। আমার দাদার শখ ছিল তার প্রথম নাতিটা যেন মেয়ে হয়। মেয়ে হলে তার নাম রাখবে মৌসুমী, কিন্তু আমি হওয়ার পর আমার দাদা খুব কষ্ট পায়। কষ্ট কিছুটা কম হওয়ার জন্যই আমার নাম রাখি মৌসুমী ভুড়িওয়ালা। আচ্ছা বুড়িওয়ালা ভাই, পরে কোনো তথ্য লাগলে জেনে নেব। হ্যাঁ না কিছুই না বলে আবার টাকা গুনতে ব্যস্ত হয়ে পড়ল মৌসুমি ভুঁড়িওয়ালা। আদনান চলে আসার জন্য পা বাড়াতেই ক্যাসিনোতে ঢুকে হেক্টর আর তার দল। কারা ওরা? থেমে প্রশ্ন করে আদনান ভুঁড়িওয়ালাকে। সামনের দিকে একবার তাকিয়ে ভুঁড়িওয়ালা উত্তেজিত হয়ে বলে। সাবধান, ওনার সামনে কিছু করতে যাবেন না। উনি এই ক্যাসিনোর মালিক, লুইস হেক্টর। খুব ডেঞ্জারাস। কেন, কি করেছে উনি?
এলাকায় কয়দিন হয়েছে উনি এসেছে, এরই মধ্যে ভয়ঙ্কর ক্রাশ সৃষ্টি করেছেন। ওই যে মেয়েটা দেখতে পাচ্ছেন স্টেজে নাচ করছে, কাল দেখবেন মেয়েটাকে আর পাওয়া যাচ্ছে না। কেন? মেয়েগুলোকে তুলে নিয়ে যায়, এরপর কি করে কিছুই জানি না আমি। আই সি। কি যেন ভাবলো আদনান, এগিয়ে গেল স্টেজের দিকে। স্টেজে একটা সুন্দরী মেয়ে নাচছে, তার দিকে তাকিয়ে মৃদু হাসলো সে। মেয়েটাও হাসলো নাচতে নাচতে। লুইস হেক্টর স্টেজে উঠলো তখন, মেয়েটার পাশে গিয়ে কোমরে হাত রাখলো। মেয়েটা তখন নাচ থামিয়ে ভয়ে কুঁকড়ে গেল। হেক্টর তার ডান হাতের দুটা আঙ্গুল মেয়েটার ঠোঁটে বুলিয়ে চুমু খেতে গেলে থমকে যায় কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে। পেছনে ফিরে দেখে একজন সুঠামদেহী যুবক দাঁড়িয়ে আছে, মুখটা তার রুমাল দিয়ে বাঁধা, চোখ থেকে যেন আগুন ঝরছে। সেই চোখের দৃষ্টি সহ্য করার ক্ষমতা নেই হেক্টরের। জোরে খুশি অনুভব করলো হেক্টর তার পেটে। আহ, আত্মনাদ করে স্টেজে পড়ে গেল হেক্টর। সাথে সাথে উঠে পিস্তল বের করে গুলি করতে চাইলে ক্ষিপ্র গতিতে যুবক পা চালায় হেক্টরের পিস্তল ধরা হাতে। ছিটকে দূরে গিয়ে পড়ে পিস্তল। ড্রাইভ দিয়ে পিস্তলটা তুলে নেয় যুবক। পেছন থেকে তখন অনেকগুলো গুলির শব্দ শোনা গেল। তাকে লক্ষ্য করে গুলি ছুড়ছে হেক্টরের লোকেরা। যারা জুয়া খেলায় ব্যস্ত ছিল তারা জুয়া খেলা রেখে পালিয়ে গেল ক্যাসিনো থেকে। একটা টেবিলকে ঢাল হিসেবে নিয়ে নিজেকে রক্ষা করলো যুবক গুলির হাত থেকে। পাল্টা গুলি করতে লাগলো সে। গুলি করতে করতে দরজা দিকে পালানোর পথ তৈরি করলো। চোখের ইশারায় ডাকলো সে মেয়েটাকে। মেয়েটা আসলে তার হাত ধরে ক্ষিপ্র গতিতে বেরিয়ে গেল যুবক। রাগে হাত পা ছুটতে লাগলো হেক্টর। ইংরেজিতে গালি দিতে লাগলো সে যুবকের উদ্দেশ্যে। ক্লাক ক্লাক, কে এই যুবক? চিৎকার করে উঠল হেক্টর। জানি না। ভয়ে ভয়ে মাথা নিচু করে দাঁড়ালো ক্লার্ক হেক্টরের পাশে। হেক্টর কিছুটা কুঁজো হয়ে আছে। ঘুষিটা এমনভাবে লেগেছে হয়তো ভেতরের নাড়ি বুড়ি ঠিক জায়গা থেকে সরে গেছে। খুঁজে বের করো ছেলেটাকে, ওর মরণ আমার হাতেই হবে। রাগে গজগজ করতে লাগলো হেক্টর। অন্ধকার পাহাড়ি পথ দিয়ে হাঁটছে আদনান, পাশাপাশি হাঁটছে মেয়েটা। এতক্ষণ কোনো কথা বলেনি মেয়েটা, এবার মুখ খুলল। আপনি জানতেন যে ওই ক্যাসিনোতে যারা নাচতে যায় তাদের আর খুঁজে পাওয়া যায় না, তাহলে গেলেন কেন ওখানে? বাসা কোথায় আপনার? একা যেতে পারবেন? আচ্ছা, সাবধানে যান। কয়েক পা হেঁটে মেয়েটা আবার থামলো, তারপর ঘুরে জিজ্ঞেস করলো। আদনান, আজও এসেছি। এখানে বিএসের বাংলো চিনেন? ওখানেই উঠেছে। মেয়েটা হেঁটে চলে যেতে লাগলো। আদনান বাঘ নিয়ে ঢুকলো জঙ্গলের ভেতর। আর একটু হাঁটলেই সামনে পড়বে সাইনবোর্ডটা। ও পাশেই বিপজ্জনক এরিয়া। কুকুরের ডাক শোনা যাচ্ছে, খুবই ভয়ঙ্কর ডাক, কিন্তু আদনানকে কাছে টানছে সেই ডাক। ও পাশে কি আছে তাকে দেখতেই হবে। ধীরে ধীরে পা চালাচ্ছে আদনান। পরিবেশটা কেমন যেন ভৌতিক মনে হচ্ছে। একটু পরপর কুকুরগুলো ডেকে উঠছে। স্মার্ট ওয়াচের একটা ছোট্ট বোতাম চাপ দিল আদনান। ওয়াচের স্ক্রিনটা সামনের কয়েক ফুট জায়গা আলোকিত করে তুলল। হঠাৎ দুটো চোখ জ্বলে উঠল সামনে। আদনান বুঝলো সামনে শত্রু। 4 পায়ে ধীরে ধীরে এগিয়ে আসছে শত্রু। আর একটু কাছে আসতেই সজোরে লাফ দিল হান্টার ডগ। গাছের একটা ডাল ধরে শূন্যে উঠে গেল আদনান। অপর পাশে লাফিয়ে পড়ল কুকুরটা। শিকার মিস হয়েছে বুঝতে পেরে কিছুটা হতাশ দেখালো কুকুরটাকে। ডাল ছেড়ে নিচে নামলো আদনান। মুখোমুখি শিকারি এবং শিকার। কুকুরের জিভ দিয়ে লালা পড়ছে। সামনের শিকার অথচ কিছুই করতে পারছে না। রাগে হয়তো গুগু করছে কুকুরটা। আবারও সজোরে লাফ দিল শিকারের উপর। একইভাবে আদনান ডাল ধরে শূন্যে উঠে গেল। এভাবে বেশ কয়েকবার একই কাজ করে সে কুকুরটাকে দুর্বল করে দিতে চাইছে। তারপর যখন হাঁপিয়ে উঠল কুকুরটা, তখন সে ধীরে ধীরে এগোলো ওটার দিকে। কুকুরটা মাথা নিচু করে চলে গেল অন্ধকারে। হয়তো বুঝতে পেরেছে শিকারটা তার চেয়েও বড় শিকারী। আদনানও খুশি, শুধু শুধু একটা প্রাণীর প্রাণ নিতে হতো, তা আর নিতে হলো না। কিছু পায়ের আওয়াজ শুনতেই খাড়া হয়ে গেল আদনানের কান। স্মার্ট ওয়াচের আলো নিভিয়ে দিল সে বোতাম টিপে। লোকগুলোর পায়ের শব্দ লক্ষ্য করে আস্তে আস্তে ঝোপ সরিয়ে হাঁটতে লাগলো সে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তখন সে পকেট থেকে একটা ব্লিঙ্ক ক্যাম আইগ্লাস বের করে চোখে দিল। মানুষ যখন আলো থেকে অন্ধকারে আসে তখন চোখের সকল আলো হারিয়ে গেলেও কিছু আলো থেকে যায়, যা দিয়ে মানুষ কল্পনায় দেখে। সেই আলোটুকুই এই আইগ্লাসের পাওয়ার। ব্লুটুথের মাধ্যমে আইগ্লাসের সাথে সে তার স্মার্ট ওয়াচে সংযোগ করে নিল।
চোখ টিপলেই আইগ্লাস সামনে সব কিছুর ভিডিও ধারণ করে, যা স্মার্ট ওয়াচের সাদা একটা স্ক্রিনে ভেসে ওঠে সিসিটিভির মতো। আঙুল দিয়ে স্ক্রল করতেই আদনান স্মার্ট ওয়াচ থেকে টাইমের স্ক্রিনটা সরালো। তখন সাদা একটা স্ক্রিনে ভেসে উঠতে লাগলো সামনের সব কিছু। হাতের তালু দিয়ে স্ক্রিনের আলোটা আটকে রাখলো সে, যাতে প্রতিপক্ষের নজরে না পড়ে। ওরা মোট 7 জন, যারা ক্যাসিনোতে তাকে আক্রমণ করেছিল। ওদের সাথে ওই মেয়েটাকেও দেখা গেল, যাকে সে বাঁচিয়েছে ওদের হাত থেকে। তার মানে মেয়েটা বাসায় পৌঁছাতে পারেনি, তার আগে আবারও ওরা খুঁজে নিয়েছে ওকে, তারপর ধরে নিয়ে এসেছে। ও শিট। নিজের উপর বিরক্ত হলো সে। মেয়েটার প্রতি আরেকটু সতর্ক থাকা উচিত ছিল। এখন যেভাবে হোক বাঁচাতে হবে তাকে। কয়েক ফুট সামনে দিয়েই হেঁটে যাচ্ছে ওরা। একদম পেছনের জন ধরে আছে মেয়েটাকে। আদনান সিদ্ধান্ত নিল পেছনের জনকেই অ্যাটাক করবে বাকিদের অজান্তে। যখন সে প্রস্তুতি নিল অ্যাটাক করার, তখনই পেছনে ফোঁস ফোঁস শব্দ শোনা গেল। পেছনে ঘুরতেই ওয়ান স্ক্রিনে ভেসে উঠল বড় একটা হান্টার ডগ। ও মাই গড, এখন এটাকে সামলাতে হবে। কয়েক মুহূর্ত অপেক্ষা করলো আদনান, যাতে হেক্টরের দল কিছুটা দূরে যায়। তারপর বোতাম টিপে স্মার্ট ওয়াচের আলো বাড়ালো। কুকুরটা এতক্ষণ ভদ্র ছিল, আলো বাড়তেই হিংস্র হয়ে উঠল। যেন এতক্ষণ কনফিউশনে ছিল সামনেরটা আসলে শিকার নাকি কোনো গাছ। দাঁতে দাঁত ঘষতে লাগলো কুকুরটা। যখনই লাফ দিল, ওটা আদনানের উপর হালকা সরে গিয়ে খাপ করে ধরল সে কুকুরের পেছনের পা দুটো। কুকুরটা তার হাতে কামড় দিতে চাইলে শূন্যে ঘোরাতে লাগলো সে কুকুরটাকে। কয়েক পাক ঘোরানোর পর সজোরে আঘাত করলো কুকুরটাকে একটা বড় গাছের সাথে। শুধু একবার আর্তনাদ করার সুযোগ পেল কুকুরটা, তারপর চুপ হয়ে গেল। কিন্তু কুকুরের আর্তনাদে হেক্টরের লোকেরা থমকে দাঁড়ালো। সাথে সাথে ওয়াচের আলো নিভিয়ে দিল আদনান। হেক্টরের লোকেরা কিছুক্ষণ দাঁড়িয়ে কী যেন ভেবে আবার চলে যেতে লাগলো। আলো বাড়ালো আদনান। মৃত কুকুরটা পাশে পড়ে আছে, গাছের সাথে মাথা লাগাই থেতলে গেছে মাথাটা। রক্ত বের হচ্ছে ওখান থেকে। মনে মনে কুকুরটার জন্য আফসোস করলো আদনান। কেন শুধু শুধু মরতে এলি? সময় ব্যয় করলো না সে আর মৃত কুকুরটার পাশে। সাবধানে এগিয়ে যেতে লাগলো হেক্টরের দলের দিকে। হাত বাড়ালেই ছুঁতে পারবে পেছনের লোকটাকে। সম্পূর্ণ প্রস্তুতি নিল সে আঘাত করার জন্য। ক্ষিপ্রতার সাথে এক হাতে লোকটার মুখ চেপে ধরে, অন্য হাতে মাথা চেপে ধরে ঘাড়টা মটকে দিল। 3 সেকেন্ড লাগলো লোকটাকে শেষ করতে। লোকটার বডিটা নিচে রাখতে রাখতে সে মেয়েটাকে সাবধান করলো ফিসফিস করে। ডোন্ট শাউট, আমি আদনান। আদনানের কণ্ঠ শুনেই হয়তো মেয়েটার প্রাণে পানি এসেছে। কাঁদতে কাঁদতে অন্ধকারে জড়িয়ে ধরল সে আদনানকে। আদনান তাকে শান্ত হতে বলে বলল, এখন কেঁদো না, আমাদের আরও অনেক কাজ বাকি আছে। কান্না থামিয়ে চোখ মুছল মেয়েটা। আদনান লাশটাকে টেনে নিয়ে গিয়ে ঝোপের আড়ালে ফেলল। কুকুরগুলো ওদেরকে কিছু করে না, কিন্তু মৃত শরীর পেলে হয়তো ছাড়বে না। সামনে কিছু দূর ওদের পিছু নিয়ে হাঁটতেই একটা আলো চোখে পড়ল আদনানের। আলোটা একটা বিল্ডিং থেকেই আসছে। এমন গভীর জঙ্গলে বিল্ডিং, হয়তো এটাই ওদের আস্তানা। একে একে ওরা ভেতরে ঢুকতে লাগলো। হঠাৎ পেছনে নজর দিতেই চিৎকার করে উঠল ওরা। হয়তো এতক্ষণে খেয়াল হয়েছে তাদের একজন সঙ্গী সহ মেয়েটা নিখোঁজ। তাদের চিৎকারে আরও কয়েকজন বের হলো ভেতর থেকে। সবাই মিলে তারপর চারপাশে খুঁজতে লাগলো। একটা গাছের ডালের উপর উঠে আদনান এবং মেয়েটা নিজেদেরকে ওদের দৃষ্টির আড়ালে রাখলো। হেক্টরের গলার আওয়াজ বেড়ে গেল, চিৎকার করতে লাগলো সে। ক্লার্ক, ক্লার্ক। পাশে এসে দাঁড়ালো মাইকেল ক্লার্ক। তাকে কি যেন নির্দেশ দিল হেক্টর। নির্দেশ পেয়েই ভিতরে ছুটে গেল ক্লার্ক। কিছুক্ষণ পর 2টা শেকলে বাঁধা কুকুর নিয়ে হাজির হলো ক্লার্ক। হয়তো কুকুর দুটোকে নিয়ে তাদের দলের ওই লোকটাকে খুঁজবে। তাই করলো ওরা। কুকুর 2টা ছুটলো লোকটাকে খোঁজার কাজে। ওদের পেছনে সবাই ছুটতে লাগলো। হেক্টরও থেমে নেই। ওদের অবস্থা দেখে আদনানের ভীষণ হাসি পাচ্ছে গাছের উপরে। লাফ দিয়ে নামলো সে গাছের উপর থেকে। আর মোড়া ভাঙার মতো করে হাত দুটো প্রসারিত করে ক্লান্তি দূর করলো। তারপর মেয়েটাকে গাছ থেকে নামাতে সাহায্য করলো। সামনে এখন ওদের লোক নেই। নির্ভয়ে এগিয়ে গেল আদনান বিল্ডিংটার দিকে। মেয়েটা ভয় পাচ্ছে, বারবার ফিরে যাওয়ার জন্য আদনানকে তাগাদা দিচ্ছে, কিন্তু তার কথা কানেই নিল না সে। ভিতরে ঢুকেই ছাড়বে, কিন্তু ভেতরে এসে আদনানের ধারণা পাল্টে গেল। ওদের দলের কয়েকজন এখনো ভেতরে আছে। একটা বড় মূর্তির সামনে দাঁড়িয়ে ওরা মাথা ঝুঁকে আছে। দরজা লক করে দিল আদনান। এরা নিশ্চয়ই ভালো লোক না, বুঝতে পেরেছে সে। এদের কাউকেই জীবিত ছাড়া যাবে না। দেশের ক্ষতি করতেই হয়তো এরা এখানে বসে গভীর ষড়যন্ত্র করে প্রতিনিয়ত। কিন্তু পিছন থেকে শত্রুকে হামলা করে কোনো মজা নেই। যা একটু আগেও সে ওদের একজনকে মেরে বুঝেছে। শুধুমাত্র মেয়েটাকে বাঁচানোর জন্যই পেছন থেকে হামলা করেছে সে। কিন্তু মেয়েটা এখন তার আয়ত্তে, পেছন থেকে হামলা করার কোনো মানে নেই। নিজের অস্তিত্ব ওদেরকে জানাতেই সে বলে উঠল, হ্যালো ভাইসব।
চমকে তাকালো ওরা। আদনান ওদের পাশে যেতে যেতে মৃদু হাসলো। ওরা পরস্পরের দিকে তাকাতে লাগলো। হয়তো এমন আকস্মিক ঘটনায় নিজেরাই টাসকি খেয়ে গেছে ওরা। মূর্তিটাকে দেখে নিল আদনান। মূর্তির উপর ত্রিভুজাকৃতির চিহ্ন আঁকা, তারই মাঝখানে বড় একটা চোখ। মুহূর্তেই বুঝে নিল আদনান পুরো ব্যাপারটা। অপেক্ষা করছে সে প্রতিপক্ষের আক্রমণের জন্য। নিজে আগে ফাইট শুরু করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে। একটা ঝোপের পাশে এসেই থামলো কুকুর দুইটা। ঝোপের আশেপাশে খুঁজে পেল ওরা লোকটাকে। মৃত পড়ে আছে। হেক্টর রাগে গজগজ করতে লাগলো। ও শিট, কে করেছে এটা? ইংরেজিতে চিৎকার করে উঠলো হেক্টর। মাইকেল ক্লার্ক তাকে শান্ত করার চেষ্টা করছে। শান্ত হন প্লিজ, আমাদের একটা লোক শেষ হয়েছে, এখনো আরও অনেক লোক আছে। সজোরে থাপ্পড় বসালো হেক্টর ক্লার্কের গালে। আমি ওর জন্য চিন্তা করছি না। মেয়েটাকে খোঁজো, মেয়েটাকে, ওকে চাই আমার। ও হাতছাড়া হয়ে গেলে আমাদের অনেক কিছু ফাঁস হয়ে যাবে। আবারও অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও পেল না ওরা মেয়েটাকে। শেষে হতাশ হয়ে ফিরে এলো। বিল্ডিং এর ভেতরে ঢুকেই ওরা আরো বেশি শক খেলো। সবকিছু কি যেন ওলট পালট করে গেছে। তাদের দলের যারা এখানে ছিল সবার লাশ পড়ে আছে। শয়তানের মূর্তিটা দুভাগ হয়ে পড়ে আছে একপাশে। তারই এক অংশের উপর রক্ত দিয়ে কে যেন লিখে গেছে। দ্য গেম ইজ স্টার্ট নাও। রাগে হাত পা ছুটতে লাগলো হেক্টর। এটা কারো কাজ না, এটা ওরই কাজ, যে বাংলাদেশে আমার সবচেয়ে বড় শত্রু। ওই আদনান, ওকে আমি ঢাকায় খুঁজতে লোক লাগিয়েছি, আর ও নিজে আমার কাছে এসে আমার সব কিছু শেষ করে দিচ্ছে। রাগ কন্ট্রোল করতে পারছে না হেক্টর কোনো মতে। বাইনোকুলারে চোখ লাগিয়ে পাহাড়ি এলাকার সৌন্দর্য উপভোগ করছে আদনান। গ্রামের এদিকটায় বেশিরভাগ চাকমা উপজাতির বাস। ছোট ছোট চাকমা ছেলেমেয়েরা পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করছে খুঁজে খুঁজে। কয়েকটা উপজাতি মেয়ে কলসে করে কুয়া থেকে পানি নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। আর একজন মধ্যবয়স্ক লোক পাহাড়ের ধারে জুম চাষে ব্যস্ত ছিলেন। লোকটার দিকে এগোলো ওরা। ওদেরকে দেখে চাকমা লোকটা কাজ ফেলে তাকালো। চাচা, একটা সাহায্য করবেন? বলে উঠলো আদনান। কি সেই জন্য হয় না? কি সাহায্য বলুন না। দক্ষিণ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলল লোকটা। এখানে কুদুম কুয়াটা কোথায়? এতে সোজা যায় ডান সাইডে, আউগা রাস্তা পাইবা। এখান থেকে সোজা গিয়ে ডান পাশে একটা রাস্তা পাবে। রাস্তাটা থেকে কিছু দূর গেলেই কুদুম গুহা পাবে। লোকটার কথা আদনান কিছু না বুঝলেও হিমেল কিছুটা বুঝতে পারলো। লোকটাকে ধন্যবাদ দিয়ে ওরা হাঁটতে লাগলো কুদুম গুহার দিকে। তিনজনে এসে দাঁড়ালো কুদুম গুহার সামনে। গুহার প্রবেশ মুখটা যেন তিমি মাছের মতো হাঁ করে আছে গিলে খাওয়ার জন্য। চলো ভিতরে যাই, বলল আদনান। ভিতরে গিয়ে কি হবে? লোকটা তো এখানেই মারা গিয়েছিল, গুহার সামনে। ভেতরে যেতে ভয় পাচ্ছে রিজিয়া। আদনান বুঝতে পেরে মৃদু হাসলো। চলো, কিচ্ছু হবে না। গুহাটা দেখার জন্য বহু দূর থেকে লোক আসে, আর তুমি গুহার মুখে এসে ঢুকবে না? কিন্তু আমাদের সাথে তো লাইট বা কিচ্ছু নেই, ভেতরে খুব আঁধার। স্মার্ট ওয়াচ আছে? হাতের ঘড়িটার দিকে একবার তাকিয়ে মৃদু হাসলো আদনান। তারপর তিনজনে ভিতরে গুহার ভিতর প্রবেশ করলো হাঁটু পানিতে হেঁটে। স্মার্ট ওয়াচের ছোট্ট একটা বোতাম টিপলো আদনান। পুরো ওয়াচটা জ্বলে উঠে হয়ে মুহূর্তেই চারপাশ আলোকৃত করে ফেললো। বাদুড়ে প্রাণীগুলো ডানা ঝাপটিয়ে উঠতে লাগলো এদিক সেদিক। কয়েকটা এসে ওদের নাকে মুখে ডানা ঝাপটিয়ে গেল। যখনই সামনে দিয়ে উড়ে যায় প্রাণীগুলো, রিজিয়া হাত দিয়ে আত্মরক্ষার ভঙ্গিতে চিৎকার করে ওঠে। পানির ভিতর দিয়ে হাঁটার সময় কলকল ধ্বনি হচ্ছে। হাঁটতে হাঁটতে ভিতরের দিকে অনেক দূর চলে আসার পর রিজিয়া হাঁপিয়ে উঠলো। আর কত দূর যাব? এই গুহাটা কত লম্বা? কষ্ট হচ্ছে বুঝি? তুলে তুলে নেব? লজ্জা পেয়ে মুখ নিচু করে হাসলো রিজিয়া। আবারও নীরবে হাঁটতে লাগলো ওরা। হঠাৎ ওয়াচের আলামে থমকে দাঁড়ালো আদনান। ওয়াচের স্ক্রিনে ভেসে উঠলো পয়জন অ্যালার্ট। হিমেল এবং রিজিয়ার গতি রোধ করে আদনান বলে উঠলো, সামনে বিষাক্ত কিছু আছে, যার প্রভাব খুব ভয়ঙ্কর। তাহলে চলো ফিরে যাই। খুশি দেখালো রিজিয়াকে। ইতোমধ্যে অনেকটা হাঁপিয়ে গেছে সে। হুম, চলো সামনে। বিষক্রিয়া হয়ে মারা গেল কি করব? কিছু হবে না, চলো। আগে আগে চললো আদনান।
একটু পেছনেই রিজিয়া এবং হিমেল। আদনানের সাথে হিমেলের এই প্রথম সাক্ষাৎ হলেও মানুষটাকে চিনে সে হাড়ে হাড়ে। সামনে বিপদ, তাই আরো বেশি ছুটে যাবে সে সেদিকে। তবে মানুষটার উপর ভরসা করা যায়, তাই তো নীরবেই পা চালাতে লাগলো সে আদনানের পিছু পিছু। জঙ্গলের আঁকাবাঁকা পথ দিয়ে হাঁটছে হেক্টর ও তার দল। সামনে সামনে হাঁটছে গলায় শেকল বাঁধা কুকুর দুটো। মানুষের মতো প্রায় সবকিছু করতে পারে, বুঝতে পারে কুকুর দুটো, শুধু কথা বলতে পারে না। ভালো প্রশিক্ষণ পেলে হয়তো মানুষের ভাষাটাও আয়ত্ত করে নিত। এমন সাংঘাতিক প্রাণী এ দুটো। জঙ্গলের সকল কুকুরগুলোর লিডার এরা। হেক্টর নিজে প্রশিক্ষণ দিয়েছে এদের, খুবই ভয়ঙ্কর প্রশিক্ষণ দিয়েছে। হেক্টরের অনেক মিশনে কুকুর দুটোর অবদান অনেক বেশি। ক্লার্ক, সব কিছু রেডি করো। রাত ঠিক 3টায় সাগরে যেন আমাদের জাহাজ রেডি থাকে। আজ রাতে আমরা খনি থেকে সকল সোনা আর তেল নিয়ে জাহাজে তুলব। সাগর পথে চলে যাব তুমি জাহাজ নিয়ে। ক্লার্কের উদ্দেশ্যে কথাগুলো বলল হেক্টর। আমি একা? আমাদের কাজ তো শেষ হবে এখানে। সবাই একসাথে চলে যাই। রাগান্বিত হয়ে ক্লার্কের বাম গালে চড় বসালো হেক্টর। জানিস না, আমার শত্রু বাঁচিয়ে রেখে যাব না আমি। আদনানের ঘর থেকে মাথা আলাদা করেই তবে দেশে ফিরবো, ওর কাটা মাথা সঙ্গে করে। ওর সাথে লড়াই করতে গিয়ে নিজের মাথাটা যেন হারিয়ে না ফেলো। মনে মনে বলল ক্লার্ক। সে ইতোমধ্যে চিনে ফেলেছে আদনানকে। তাদের সকল শক্তি ওই আদনানের কাছে ধুলো মাত্র। আর চোখে একবার হেক্টরের রাগান্বিত চেহারাটা দেখে নিয়ে মুখ নিচু করে ফেলল ক্লার্ক। কিছুটা দূরে নজর গেল হেক্টরের। বিপদ সীমার ভেতরে ঢুকে পড়েছে একজন কাঠুরিয়া। পিস্তল বের করে গুলি করলো হেক্টর তার কপাল লক্ষ্য করে। নিচে ঢলে পড়ে ছটফট করতে লাগলো কাঠুরিয়া। তাজা রক্তের গন্ধ পেয়ে ঝোপ থেকে বেরিয়ে এলো কয়েকটা কুকুর। তারপর ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো কাঠুরিয়ার দেহখানা। ঠিক তখনই হেক্টরের চোখ গেল আবার একটা গাছের আড়ালে। কে যেন ক্যামেরায় ভিডিও করছে তাদের। হেক্টর ওদিকে পিস্তল তাক করলো আবার। সাথে সাথে একটা মেয়েকে পালাতে দেখা গেল গাছের ওপাশ থেকে। পিস্তল নামিয়ে নিল হেক্টর। মেয়েদের প্রতি দুর্বল সে। শয়তান প্রভুও মেয়েদের নরম দেহকে বেশি পছন্দ করে। তাছাড়া বাংলাদেশি মেয়েগুলোর দেহতে সে আলাদা একটা স্বাদ পায়। টম, প্রিন্স, যা মেয়েটাকে ধরে নিয়ে আয়। বলে কুকুর দুটো শিকল ছেড়ে দিল হেক্টর। সাথে সাথে কুকুর দুটো হিংস্র গতিতে তাড়া করলো মেয়েটাকে। মুহূর্তেই মেয়েটাকে ধরে ফেললো টম প্রিন্স। ক্যামেরা সহ পড়ে গেল মেয়েটা। তার জামা দুপাশে কামড়ে ধরে টানতে টানতে নিয়ে আসতে লাগলো টম অ্যান্ড প্রিন্স। তা দেখে হেক্টরের ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠল। এটাই মনে হয় বিষাক্ত এরিয়ার সীমানা। নেটের পার্টিশন দেখে বলে উঠল হিমেল। এটাই। এখানে এই পয়জন অ্যালার্ট 100% দেখাচ্ছে। বলে ওয়াচ থেকে চোখ ফেরালো আদনান। হাতের ওয়াচটা তার অনবরত অ্যালার্ম দিয়ে যাচ্ছে। নেটটা সরিয়ে ভেতরে পা বাড়াতে গেলে পিছন থেকে তার একটা হাত চেপে ধরলো রিজিয়া। আদনান তার দিকে তাকিয়ে দেখলো রিজিয়ার চোখে অনুনয়। কণ্ঠটা নরম করে রিজিয়া বলল, ওই দিকে আর না গেলে হয় না? ঠোঁটটা হালকা মেলে রহস্যময় হাসলো আদনান। স্মার্ট ওয়াচের আরেকটা ছোট্ট বোতাম চাপলো সে। সাথে সাথে আলোটা সবুজ বর্ণ ধারণ করে ঝিকমিক করতে লাগলো। এই আলোর স্পর্শ যে কোনো বিষাক্ত জিনিস তাদের ক্ষমতা হারায়, তো ভয়ের কিছু নেই। সত্যি তো? আলতো করে চোখ টিপলো আদনান। আমি কি তোমার বাহুটা একটু ধরতে পারি? হ্যাঁ সূচক মাথা নাড়ালো আদনান। মৃদু হেসে আদনানের বাহু শক্ত করে ধরল রিজিয়া। তারপর তিনজনেই নেটের ভিতরে গেল। হঠাৎ বাদুড়ে প্রাণীগুলো ডানা ঝাপটিয়ে চিৎকার বাড়িয়ে দিল। উঠতে উঠতে নিস্তেজ হয়ে পড়ে যেতে লাগলো নিচে পানির উপর। এই প্রাণীগুলোর শরীরেই বিষ ছিল, বুঝতে পারলো আদনান। পানির এক ধারে ভাসতে দেখা গেল কয়েকটা কঙ্কালকে। কঙ্কাল দেখে ভয় পেয়ে গেল রিজিয়া। এগুলো কাদের কঙ্কাল? ভয়ে চিৎকার করে উঠল সে। প্রাণীগুলো হয়তো মরা মানুষের মাংস খেয়ে বাঁচত। দেখো, এখনও কয়েকটা প্রাণী মানুষের মাংস খাচ্ছে। কিছুটা দূরে একটা লাশের দিকে ইশারা করলো আদনান। লাশটার শরীরের প্রায় মাংস খাওয়া শেষ। কিন্তু কারা রয়েছে এসব? এখানকার মানুষ কিছু বলে না কেন? হিমেলের কণ্ঠটাও কেঁপে উঠলো এসব দেখে। এখানকার মানুষ হয়তো জানে না এসব, হয়তো প্রাণীগুলোর ভয়ে এদিকে আসে না। কিন্তু কারা করেছে এসব? এখানে এসব করে তারা কি উদ্দেশ্য হাসিল করতে চায়? চিন্তিত দেখালো আদনানকে। নিচের ঠোঁটটা আলতো করে কামড়ে ধরলো সে। বনের কুকুর আর গুহার এই প্রাণীগুলোর কোথাও একটা মিল আছে। আচ্ছা, এসবও হেক্টর করছে না তো? যদি তাই হয়, গুহার এইখানে তার কি উদ্দেশ্য থাকতে পারে?
চিন্তিত অবস্থায় সামনের দিকে পা বাড়ালো আদনান। তার একটা বাহু শক্ত করে ধরে আছে রিজিয়া। তাদের পাশেই হিমেল। চারপাশ অবাক দৃষ্টিতে দেখছে সে। সামনে আরেকটা নেটের পর্দা দেখা যাচ্ছে, ওটার দিকে এগোলো তিনজন। দ্বিতীয় নেটটি পেরোলো ওরা। আরো কিছু দূর এগোতেই নজরে পড়লো খননের কাজ। কি এসব? প্রশ্ন করে হিমেল। কিছু তো একটা আছে নিশ্চয়ই, যেভাবে মাটি করেছে খনিজ সম্পদ হতে পারে। পানিতে তেল ভাসতে দেখে কিছুটা নিচের দিকে ঝুঁকে দেখলো আদনান। তারপর উত্তেজিত হয়ে বলে উঠলো, ও মাই গড, যা ভেবেছিলাম তাই। এই জন্য এত গোপনীয়তা। কিন্তু মাটি খুঁজে সব তো নিয়ে গেছে ওরা। এইভাবে বিদেশি চোরেরা ঢুকে আমাদের দেশের সম্পদগুলো নিয়ে যায়। যে করেই হোক ওদের আটকাতে হবে। আমাদের এখনই বের হতে হবে এখান থেকে। ঠিক, এখনই বের হয়ে আটকাতে হবে ওদের। এখনো হয়তো আছে ওরা। দ্রুত পা চালালো ওরা হাঁটু পানির উপর। ঠাস করে চর বসালো হেক্টর মেয়েটার গালে। হাত থেকে ওর ক্যামেরাটা আগেই নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেছে। ক্যামেরার টুকরো অংশগুলো পড়ে আছে মেঝেতে। মেয়েটার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। চর খেয়ে সে শয়তানের প্রতিমার উপর পড়ে গেছিল। তারপর ঠোঁট কেটে যায় তার। হেক্টর তার চিবুকটা শক্ত করে ধরে শয়তানি হাসি হেসে ইংরেজিতে বলে উঠল, কিন্তু জানি না, কিন্তু বিপদ সীমানা অতিক্রম করে নিজের বিপদ ডেকে এনেছিস। মেয়েটা কেবল চেয়ে থাকে ভয়ার্ত দৃষ্টিতে। হেক্টর তাকে ছেড়ে দিয়ে ক্লার্কের উদ্দেশ্যে বলল, ক্লার্ক, ওকে বন্দি করে রাখো। ওর হিসাবটা পরে নেব। আগে আমাদের স্বর্ণ আর তেলগুলো জাহাজে তোলার ব্যবস্থা করতে হবে। অন্ধকার নেমে এসেছে চারিদিকে। তোমরা সব কিছু প্যাক করো। চারপাশ নির্জন হয়ে গেলে রওনা দেবে সাগরের দিকে। মাথা ঝুঁকে সম্মতি জানালো ক্লার্ক। তারপর মেয়েটার হাত ধরে টেনে নিয়ে গেল একটা রুমে। বন্দি করে রাখলো তাকে ওই রুমে। হেক্টর মাথা ঝুঁকে দাঁড়ালো শয়তানের প্রতিমার সামনে। প্রতিমাটা নতুন করে জোড়া লাগানো হয়েছে। কিছুক্ষণ মাথা ঝুঁকে কি যেন উপাসনা করে হেক্টর হাত বুলালো প্রতিমার মাঝখানে, যেখানে দুভাগ করে ভেঙে দিয়েছিল আদনান। ওই জায়গাটাকে চুমু খেয়ে হেক্টর রাগে ফুঁসতে থাকে। তারপর দাঁতের দাঁত ঘষে বলতে থাকে, একবার শুধু হাতে আসুক ও, তারপর কি ভয়ানকভাবে যে মারবো ওকে। বলতে বলতে ডান হাতে শক্ত করে মুঠি পাকালো হেক্টর। আদনানের কথা মনে পড়লেই রাগ কিছুতেই কন্ট্রোল করতে পারে না সে। চারপাশে অন্ধকার। স্মার্ট ওয়াচের হালকা আলোতে হাঁটছে ওরা তিনজন। সবার সামনে আদনান, তার পিছনেই হিমেল আর রিজিয়া পাশাপাশি। সাবধানে পা ফেলছে তিনজন। পিছন থেকে রিজিয়া একটা হাত রাখছে আদনানের কাঁধে। ভয় পাচ্ছে সে, কখন না জানি কুকুরগুলো সামনে পড়ে যায়। যা ভয়ঙ্কর কুকুর! একটু পরই ভয়টা সত্যি হলো। একটা কুকুর সামনে এসে দাঁড়ালো। রিজিয়া ভয়ে খামচি ধরলো আদনানের শার্টের কলার। কুকুরটা ঠায় দাঁড়িয়ে রইলো, সামনে এগোচ্ছে না। হয়তো প্রতিপক্ষের সংখ্যা বেশি দেখে এগোচ্ছে না। মাথা নিচু করে চলে যেতে লাগলো, কিন্তু ফিরে এলো কিছুক্ষণ পর, সাথে আরো কয়েকটা কুকুর নিয়ে। এবার দেখে মনে হচ্ছে এখনই ঝাঁপিয়ে পড়বে ওরা। দুই একটা গুগু করছে। গাছের একটা ডালের দিকে দৃষ্টি দিল আদনান। তারপর হিমেল আর রিজিয়ার উদ্দেশ্যে বলল, বি রেডি। কুকুরগুলো আক্রমণ করলেই জাম দিয়ে গাছের ডালটা ধরে উপরে উঠে যাবে। হুম। অস্ফুটে শব্দ করলো হিমেল। কুকুরগুলো একসাথে ঝাঁপ দিল ওদের উপর। তিনজনে ওরা জাম্প দিয়ে গাছের ডালটা ধরার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো রিজিয়া। সে কিছুটা সামনে গিয়ে মাটিতে উপড়ে পড়লো। কুকুরগুলো মাংসের লোভে আবার ঘুরলো তার দিকে। গাছের উপর থেকে আদনান বলে উঠলো, রিজিয়া রান, উঠো রিজিয়া, দৌড়াও। একটা কুকুর ঝাঁপ দিল আবার রিজিয়ার দিকে। রিজিয়া সরে গিয়ে উঠে দাঁড়ালো। তারপর দৌড়াতে লাগলো অন্ধকারের দিকে। কুকুরগুলো পিছু নিল তার। আদনান লাফ দিয়ে আরেকটা গাছের ডাল ধরলো, সেখান থেকে লাফ দিয়ে নিচে নামলো। ক্ষিপ্র বেগে দৌড় দিল সে কুকুরগুলোর পিছু পিছু। চিতাবাঘের মতো ডাইভ দিল সে এবার। হাত দিয়ে পিছন থেকে ধরলো দুটো কুকুরের পা। কুকুর দুটো সামনে এগোতে পারলো না আর। কামড়ে দিতে চাইলো আদনানের হাতে। আদনান সজোরে ঘুষি চালালো একটার মুখে। হাফ সেকেন্ডের মধ্যে আরেকটা ঘুষি চালালো বাঁ হাত দিয়ে অন্য কুকুরটার মুখে। কুকুর দুইটা তার শক্ত হাতের ঘুষি খেয়ে পালিয়ে গেল অন্যদিকে। রিজিয়ার পিছনে তখন আরো তিনটা কুকুর। আর একটু হলেই কুকুরগুলো ধরে ফেলবে তাকে। রিজিয়া কাঁদতে কাঁদতে ছুটছে। বেশি জোরে চিৎকারও করতে পারছে না, যদি হেক্টরের লোক শুনে ফেলে। আর 2 ফুট দূরত্ব কুকুর আর তার মাঝে। কুকুরগুলো থেকে আরো কয়েক গজ পিছনে ছুটে আসছে আদনান। সামনে লম্বা একটা লতা ঝুলতে দেখা গেল গাছের সাথে।
ওটা এক হাতে ধরে জাম্প দিল সে সামনের দিকে। শূন্যে ভেসে উঠল সে। কুকুরগুলো জিনিয়াকে ধরার আগ মুহূর্তেই তাদের উপর দিয়ে আদনান এসে এক হাতে শক্ত করে ধরে ভাসিয়ে নিয়ে গেল তাকে। কিছুটা দূরে গিয়ে মাটি স্পর্শ করলো তারা। সাথে সাথে মাটি থেকে একটা গাছের ডাল তুলে নিয়ে সজোরে আঘাত করলো আদনান পরপর দুটো কুকুরকে। বাকি কুকুরটাকে ডান পা দিয়ে কিক মারলো। প্রথম কুকুর দুটো মারাত্মক আঘাত পেয়ে ছটফট করতে লাগলো নিচে। বাকি কুকুরটা লাথি খেয়েও ছুটে এলো, আবার ঝাঁপ দিল আদনানের উপর। আদনান ডান পাটা হালকা পিছনে নিয়ে গাছের ডালটা দিয়ে এমনভাবে কুকুরটাকে আঘাত করলো যেন ব্যাট দিয়ে বল পিটছে। আঘাত পেয়ে এই কুকুরটাও ছটপট করতে লাগলো সঙ্গীতের পাশে। রিজিয়ার হাত ধরে হিমেলের কাছে যাওয়ার জন্য পা বাড়ালো আদনান। তখনই কানে এলো কয়েকজনের কণ্ঠস্বর। আদনান তার স্মার্ট ওয়াচের আলো নিভিয়ে দিল। কিছু দূর হেঁটে এসে দেখলো হেক্টরের লোক। ওরা হিমেলকে ধরে ফেলেছে গাছের উপর থেকে। আশেপাশে তাকাচ্ছে ওরা আর কেউ আছে কিনা দেখার জন্য। রিজিয়ার হাত ধরে একটা ঝোপের আড়ালে লুকিয়ে রইল আদনান। হেক্টরের গলা শোনা গেল। হিমেলের ডান গালে ঘুষি চালিয়ে সে বলে উঠল, তুই তাহলে আদনান, আমার বড় শত্রু। বলতে বলতে হা 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 করে উঠল হেক্টর। তার মানে ওরা আদনান সম্পর্কে জানে, শুধু আদনানের চেহারাটা চিনে না। হিমেলকেই আদনান ভেবে ধরে নিয়ে যাচ্ছে। তাকে বাঁচাতে হবে ওদের হাত থেকে। রাত আরো গভীর হলো। হেক্টরের লোকেরা স্বর্ণগুলো একটা লরিতে বোঝাই করার কাজে ব্যস্ত। ঝোপ থেকে সবকিছু দেখতে লাগলো আদনান। তার বাহুটা শক্ত করে ধরে আছে রিজিয়া। এই মুহূর্তে আদনানের দায়িত্ব বেড়ে গেল। একদিকে দেশের সম্পদগুলো বাঁচাতে হবে, অন্যদিকে বাঁচাতে হবে হিমেলকে। কিন্তু দুটি কাজ একসাথে করা সম্ভব না। আবার বেশি দেরি করলেও হিমেলকে বাঁচানোর সম্ভাবনা খুব কম। তাই আগে হিমেলকে বাঁচানোর সিদ্ধান্ত নিল। কিন্তু দেশের সম্পদগুলো হাতছাড়া করা যাবে না। কি করা যায় ভাবতে ভাবতে আদনান সাবধানে বের হয়ে এলো ঝোপের আড়াল থেকে। রিজিয়াকে নজর রাখতে বলল ভিতরে। আদনান এগোতে লাগলো লরির দিকে। লরিটা এখনো ছেড়ে দেয়নি। লুকিয়ে সে লরির পিছনে গেল। লরির উপর বেশ কয়েকটা কফিন, সবগুলোতে স্বর্ণ বোঝাই করা, যেন ওরা কফিনে করে লাশ নিয়ে যাচ্ছে। আদনান একটা কফিনের সাথে ট্র্যাকার লাগিয়ে দিল, যেন স্বর্ণগুলো কোথায় নিয়ে যাওয়া হয় লোকেশনটা ট্র্যাক করতে পারে। কাজটা ঠিকঠাক করে আবারও সাবধানে সরে এলো আদনান রিজিয়ার পাশে। ভেতরে কয়জন আছে? জিজ্ঞেস করলো আদনান। শিওর না, 10-12 জন তো হবেই, বাকিরা লরির ওই দিকে। কিন্তু হেক্টর থেকে গেল কেন? জানি না, হয়তো তিনি অন্য পথেই ফিরতে চান, অথবা এখানে তার কাজ এখনো শেষ হয়নি। আরও 2 জন বের হচ্ছে ভেতর থেকে। ফিসফিস করলো রিজিয়া। এরা হয়তো লরিতে উঠবে। ঝোপের আড়াল থেকে দুজনে নজর রাখলো লোক দুটোর দিকে। ওরা লরিতে গিয়ে উঠলো। এর কিছুক্ষণ পরই লরিটা ছেড়ে দিল। আদনান স্মার্ট ওয়াচের লোকেশন চেক করলো লরিটা কোন দিক যাচ্ছে। তারপর রিজিয়াকে নিয়ে এগোতে লাগলো বিল্ডিং এর পিছন দিকে। সামনে দিয়ে ঢোকা যাবে না ভিতরে, সামনে কড়া পাহারা। অন্য কোনো উপায় আছে কিনা খুঁজতে হবে। একটা গাছ বেয়ে ওরা বিল্ডিং এর ছাদে এলো। চারদিকে একবার চোখ বুলাতেই চোখে পড়লো সান টানেলটা। এটাই একমাত্র উপায়, এটার ভিতর দিয়ে প্রবেশ করতে হবে। সান টানেলটা খুলতে আরো খানিক সময় লেগে গেল। তারপর রিজিয়াকে উপরে রেখেই সে সান টানেল দিয়ে নেমে গেল ভিতরে করিডোরে। করিডোর দিয়ে সাবধানে হাঁটার সময় কার যেন গোঙানির আওয়াজ এলো তার কানে। একটা লক করা রুমের ভেতর দিয়ে আসছে গোঙানিটা। আদনান থামলো। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না, তবে হেক্টরের লোকদের কথাগুলো কানে আসছে। ওরা সামনের দিকে শয়তানের প্রতিমার সামনে উপাসনা করছে। আদনান বন্ধ রুমটা লক খোলার চেষ্টা করলো মোচড় দিয়ে, কিন্তু খুলতে পারলো না। তখন সে একটা বাটার নাইফ বের করে ডোরের সংযোগ স্থানে লক বরাবর ঢুকিয়ে চাপ দিল জোরে। ক্লিক শব্দ করে খুলে গেল লক। ভিতরে ঢুকলো আদনান। সাথে সাথে চমকে উঠলো সে, হাত পা বাঁধা অবস্থায় অদিতিকে দেখে। তুমি এখানে কি করো? ঘোর যেন কাটছে না আদনানের। অদিতির মুখ থেকে গুজে দেওয়া কাপড় বের করলো সে। অদিতি হাঁপাতে লাগলো কিছুক্ষণ। প্রাণ ভরে শ্বাস টেনে সে বলল, সব পরে বলবো, আগে আমাকে এখান থেকে নিয়ে যাও। আদনান অদিতির হাত পায়ের বাঁধন খুলে ওকে বের করে আনলো।
তারপর সান টানেলের নিচে এসে রিজিয়াকে ডাকলো। সাথে সাথে সাড়া দিল রিজিয়া। আদনান বলে উঠল, আমি নিচ থেকে অতিথিকে তুলতে সাহায্য করছি, তুমি উপর থেকে হাত বাড়াও। আচ্ছা। রিজিয়া হাত বাড়িয়ে দিল। আদনান অদিতির দুই উরু বরাবর শক্ত করে ধরে উপরে তুললো ওকে। তা দেখে উপর থেকে রিজিয়া নিজের হাতটা ধীরে ধীরে সরিয়ে নিল। আদনান অন্য একটা মেয়েকে ভেবে আলিঙ্গন করে নিল, এটা সে মানতে পারছে না। নিচ থেকে আদনান উত্তেজিত হয়ে বলল, রিজিয়া কই তুমি? ওর হাতটা ধরো। হুম। অস্ফুটে শব্দ করে আবারও হাত বাড়িয়ে রিজিয়া অদিতির বাড়ানো হাতটা ধরলো। তারপর আদনানের সাহায্যে অদিতিকে তুলে আনলো উপরে। আদনান আবারও হাঁটতে লাগলো করিডোর দিয়ে। হিমেলকে খুঁজছে সে। ও হোলস্টার থেকে গ্লক 19টা অলরেডি হাতে নিয়েছে। সাবধানে এগোতে লাগলো সামনে। আরেকটু হাঁটতেই চোখে পড়লো হেক্টরের লোকদের। ওরা হিমেলের হাত পা বেঁধে শয়তানের প্রতিমার সামনে রেখেছে। দুজন লোক পাশে আগুন জ্বালাচ্ছে। আদনানের বুঝতে বাকি রইল না ওরা কি করতে যাচ্ছে। দেরি করা যাবে না, এখনই ঝাঁপিয়ে পড়ার সময়। গ্লক 19 তাক করলো সে শত্রুর দিকে। ট্রিগারে চাপ দিয়ে পরপর 6 জন শত্রুপক্ষকে কাট করে দিল সে। 6 জনকে শেষ করতে তার 5 সেকেন্ডেরও কম সময় লেগেছে। বুঝতেই পারেনি তারা কেউ হঠাৎ তাদের উপর এভাবে আক্রমণ করে বসবে। পরপর 6 জনকে চোখের সামনে ঢলে পড়তে দেখে বাকিরা সতর্ক হয়ে উঠল। একজনে একটা সাবমেশিন গান তুলে নিয়ে আদনানের দিকে তাক করলে হাতের বাটার নাইফটা ছুঁড়ে মারলো সে ওর দিকে। ওটা গিয়ে লাগলো ওর বুক বরাবর। সাথে সাথে আদনান ক্ষিপ্র বেগে ডাইভ দিল ওর দিকে আর নিজ হাতে তুলে নিল ওর সাবমেশিন গানটা। সাবমেশিন দিয়ে এবার জোরে আঘাত করলো সে হেক্টরের বাঁ পাশের কান বরাবরের। কিছুটা দূরে গিয়ে পড়লো হেক্টর। আরো 3 জন ছুটে এলো খালি হাতে তাকে মারতে। আদনান তার লম্বা পা দিয়ে কিক করলো জোরে একজনের পেট বরাবর। পেটে হাত দিয়ে বসে পড়লো সে। আর একজন মুখে মেশিন গানের গুঁতো দিল জোরে। চোখে আঘাত পেয়ে সে চোখ চেপে ধরে চিৎকার করতে লাগলো। কিন্তু তৃতীয় জন আদনানের মুখে ঘুষি চালালো। এরকম হাতের ঘুষিতে কিছুই হলো না তার। সাবমেশিনটা ছুঁড়ে ফেলে আদনান 2 হাতে শক্ত করে ধরলো তৃতীয় জনের মাথার দুপাশ। তারপর ডান পায়ের হাঁটুটা উপরে তুলে ওর মুখটা জোরে চাপ দিল হাঁটুর উপর। চোখে মুখে অন্ধকার দেখতে লাগলো সে। ততক্ষণে বাকিরা নিজেদের সামলিয়ে আবারও এগিয়ে এলো মারতে। এবার আদনান এক হাতে তুলে নিল শয়তানের প্রতিমা। প্রতিমাটা মাথার উপর ঘুরিয়ে সবাইকে এমন ভাবে আঘাত করলো আর উঠতে পারলো না কেউ। সবকিছু দেখে ভয় পেয়ে গেল হেক্টর। পাথরের প্রতিমাটা তুলতে যেখানে 4-5 জন লোক লাগে, সেখানে এই ছেলেটা পুরো প্রতিমাটাকে এক হাতে তুলে নিয়েছে। কে এই ছেলে? ভয়ে ভয়ে সে আদনানকে ইংরেজিতে প্রশ্ন করলো, কে তুমি? বলতে বলতে ঠোঁটের রক্ত মুছলো হেক্টর। প্রথম আঘাতটা খেয়েই তার ঠোঁট কেটে গেছে। এখন চোখে মুখে ভয় ফুটে উঠলো তার। তার প্রশ্নের জবাবটা হিমেল দিল। যাকে তুমি খুঁজছো এই সেই আদনান। মানে তুমি আদনান নও? এটাই তাহলে আদনান? প্রথম আঘাতের চেয়ে এটা যেন আরো বেশি আঘাত করলো হেক্টরকে। তার ভয়ার্ত চেহারা দেখে আদনান বলল, তোর এই শক্তি দিয়ে আমার মোকাবেলা করতে চাইছিস? তোর চেহারাটা দেখতো, এখন আমার মায়া হচ্ছে। হেক্টর ভয়ে ভয়ে চিৎকার করলো। প্রিন্স টম। সাথে সাথে দুটো শেকল বাঁধা কুকুর বেরিয়ে আসলো। ধীরে ধীরে হাসি ফুটে উঠলো হেক্টরের মুখে। শয়তানি হাসি হাসতে হাসতে সে বলল, গুড বাই মিস্টার আদনান। আমার কাছে তো তুমি পৌঁছাতে পারবেই না, বরং এদের হাতেই তোমার জীবনটা দিতে হবে। বলতে বলতে বেরিয়ে গেল হেক্টর। কুকুর দুটো ঘিরে ধরলো আদনানকে। চাইলে সাবমেশিনের দুটো গুলিতে কুকুর দুটোর খুলি উড়িয়ে দিতে পারে আদনান, কিন্তু এতে খেলা তেমন জমবে না। হয়তো কুকুর দুটোর মাঝে কোনো বিশেষত্ব আছে, নয়তো এদেরকে স্পেশাল করে রাখতো না হেক্টর। তার মানে এদের সাথে খেলা কিছুটা জমতে পারে। কুকুর দুটো দাঁতের দাঁত পিষছে, এখনই ঝাঁপিয়ে পড়বে আদনানের উপর, যেন ওরা বহুদিনের ক্ষুধার্ত। আদনান মুখে শীষ বাজিয়ে কুকুর দুটোর রাগ আরো বাড়িয়ে দিল। ঝাঁপ দিল একসাথে ওরা। আদনান হাত দুটো মেঝেতে ভাঁজ করে মাথাটা পিছনের দিকে কাত করলো। কুকুর দুটো পেরিয়ে গেল তার বুকের ইঞ্চিখানেক ওপর দিয়ে। হাত ছেড়ে উঠে দাঁড়ালো আদনান। কুকুর দুটোও ঘুরে দাঁড়ালো। নিজের হাতের দিকে দৃষ্টি ভুলিয়ে কি যেন পর্যবেক্ষণ করলো সে। হিমেল, তোমার দেহের মাংসের চেয়ে কি আমার দেহের মাংস সুস্বাদু বেশি? এখানে আমরা 2 জন মানুষ, কুকুর দুটোর নজর শুধু আমার উপর। বলেই মৃদু হাসলো আদনান। ওরা জানে ভাই আমাদের বড় শত্রুকে। হেক্টর এদের ভালোই ট্রেনিং দিয়েছে।
বলে শেষ করতে পারলো না আদনান। দুপাশ থেকে কুকুর দুটো ঝাঁপ দিল ওর উপর। এক পা পিছনে এসে কুকুর দুটোকে একসাথে জোরে ধাক্কা দিল আদনান দু হাতের তালু দিয়ে। ছিটকে গিয়ে পড়লো ওরা দেয়ালের উপর। ক্ষিপ্রতার সাথে উঠে এলো আবার একটা কুকুর, হিংস্রতার সাথে ঝাঁপ দিল। শূন্য থেকে আদনান কুকুরটার একটা পা ধরে নিচের দিকে জোরে টান দিল। মেঝের সাথে লেগে প্রচন্ড আঘাত পেয়ে কুই কুই করে চিৎকার করতে লাগলো কুকুরটা। এবার দ্বিতীয় কুকুরটা ঝাঁপ দিল। আদনান সরে গিয়ে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করলো। এতক্ষণে হিমেলের খেয়াল হলো তার হাত পা বাঁধা। তখন সে উত্তেজিত হয়ে বলল, ভাই আগে আমার হাত পা খুলে দিন, যে কোনো মুহূর্তে ওরা আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। আর কিছুক্ষণ থাকো না ওরকম অবস্থায়, দেখি ওরা কি করতে পারে। ভাই প্লিজ আমার জীবন নিয়ে সিনেমিনি খেলবেন না। উফ, তুমিও বিরক্ত করার আর সময় পাও না। বিরক্তি ভাব নিয়ে আদনান ওর বাঁধন খুলতে গেলে দ্বিতীয় কুকুরটা সাঁই করে লাফ দিল আবার ওর উপর। আদনান ও শূন্যে জাম্প দিয়ে দেহটা কাত করে কুকুরটাকে পা দিয়ে এমনভাবে আঘাত করলো যেন কোনো ফুটবলকে কিক মারছে। কুকুরটা কিক খেয়ে আবারও দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলো। আদনান হিমেলের বাঁধন খুলে দিল। তখন ওয়াচের দিকে নজর গেল, দেখে নিল লরিটার অবস্থান। সমুদ্রের দিকেই যাচ্ছে ওটা, আর দেরি করা যাবে না। কুকুরের খেলা এখানে শেষ করতে হবে। সাবমেশিনটা তুলে নিয়ে তাক করলো সে কুকুরের দিকে, কিন্তু ওরা পরাজয় স্বীকার করে লুটিয়ে পড়লো আদনানের পায়ের কাছে। আদনান মৃদু হেসে সাবমেশিনটা ফেলে দিয়ে কুকুর দুটোর মাথায় হাত বুলিয়ে দিল। এই তো টম, প্রিন্স বুঝে গেছো তোমরা। হিমেল, তুমি ছাদ থেকে রিজি আর অদিতিকে নিয়ে বাংলোতে ফিরে যাও, আমার কাজ এখনো শেষ হয়নি। হিমেলের উদ্দেশ্যে শেষের কথাটি বলে দ্রুত বেগে বের হয়ে গেল আদনান। সমুদ্রের উপর দিয়ে ভেসে চলেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট, আমেরিকান জাহাজ। উপর দিয়ে উড়ে চলছে একটা প্রাইভেট জেট। প্রাইভেট জেটটা গতি কমিয়ে নিচের দিকে নেমে আসছে। জাহাজের গতিও তখন কমিয়ে দিল। জেটটা তখন নেমে এলো, বসলো জাহাজের দিকে। জেট থেকে নামলো লুইস হেক্টর। সব ঠিকঠাক আছে তো? ক্লার্কের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল হেক্টর। জি বস, সব ঠিকঠাক আছে। গুড, ভেরি গুড। কিন্তু বস, আদনান, ওর কি হলো? ওকে এতক্ষণে শেষ করে দিয়েছে টম আর প্রিন্স। হা 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 করে উঠলো হেক্টর। বসের হাসি দেখে ক্লার্কও হেসে উঠলো। তারপর হাসি থামিয়ে বলল, কিন্তু বস, আপনি তো নিজ চোখে দেখতে পারেননি ওর মৃত্যু। আসলে কি ও শেষ হয়েছে, নাকি টম আর প্রিন্স শেষ হয়েছে? ক্লার্কের গালে সজোরে চড় বসিয়ে রাগ ঝাড়লো হেক্টর। টম আর প্রিন্সের হিংস্রতা সম্পর্কে তুমি জানো না? জানি বস, কিন্তু আদনানের হিংস্রতা আরও বেশি মনে হয়। এখন দুর্ধর্ষক লোক আমি জীবনে দেখিনি। যাও সামনে থেকে, আমার খেয়ে শত্রুর গুণগান করো সুযোগ পেলেই। ধমক খেয়েই সরে গেল ক্লার্ক হেক্টরের পাশ থেকে। হেক্টরের চোখ গেল সামনে জলের উপর। দুটো কুকুরকে সাঁতরে আসতে দেখে উত্তেজিত হয়ে জলজল করে উঠলো তার চোখ দুটো। আরে টম, প্রিন্স, ওকে শেষ করে চলে এসেছিস তোরা? আয় আয়, এই কি আসো, এদিকে আসো। টম আর প্রিন্সকে তুলে নাও জল থেকে। কয়েকজন লোক ছুটে এলো হেক্টরের নির্দেশে। টম আর প্রিন্সকে জল থেকে তুলতেই ওদের উপর ঝাঁপিয়ে পড়লো কুকুর দুটো। শক্ত ধারালো দাঁতের কামড়ে ছিঁড়ে খেতে লাগলো ওদের গায়ের মাংস। ওদের আত্মচিৎকারের জন্য বিধ্বস্ত হয়ে যাবে পুরো সমুদ্র। হেক্টর কিছুটা ভয় পেয়ে গেল তার প্রিয় কুকুর দুটোর অদ্ভুত কাণ্ড দেখে। হাত দুটো সামনে বাড়িয়ে কুকুর দুটোকে সামলানোর ভঙ্গিতে হেক্টর বলল, প্রিন্স, টম, শান্ত হ তোরা। কি হয়েছে তোদের? রাগ করেছিস? তোদেরকে এভাবে ছেড়ে এসেছি বলে রাগ করিস না তোরা। কামড়ানো থামিয়ে কুকুর দুটো এবার হেক্টরের দিকে এগিয়ে আসতে লাগলো তাদের দাঁত পিষে। নো 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 প্রিন্স, নো টম। আত্মরক্ষার ভঙ্গিতে পিছু হটতে লাগলো হেক্টর। ঠিক তখনই সমুদ্রের জলের ভেতর থেকে ডাইভ দিয়ে শূন্যে উঠে এলো আদনান। হেক্টরকে নিয়ে গিয়ে পড়লো ডেকের মাঝখানে। দ্রুত উঠে বসলো আদনান হেক্টরের বুকের উপর। হেক্টর ভূত দেখার মতো চমকে উঠলো। আদনান দুদিকে মাথা দুলিয়ে চুল থেকে জল ঝাড়লো। তারপর হেক্টরের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, কি বলছো? এত সহজেই আমাদের দেশের সম্পদ নিয়ে পালিয়ে যাবি? আদনানকে দেখে চমকে উঠলেও পরক্ষণে হেক্টর নিজেকে সামনে নিয়ে দু হাতে ধাক্কা দিল তাকে। পেছন দিকে উল্টো ডাইভ দিয়ে আদনান দুপা দিয়ে সজোরে আঘাত করলো হেক্টরের দুজন সৈন্যকে। ছিটকে জাহাজ থেকে পড়ে গেল ওরা। উঠে দাঁড়ালো আদনান, কুকুর দুটোর দিকে তাকিয়ে বলল, টম, প্রিন্স, তোরা ওদিকটা সামলা, আমি এদিকটা সামলাই।
আদনানের কথা যেন বুঝতে পেরেছে কুকুর দুটো। হিংস্রতা বাড়িয়ে শেষ করতে লাগলো হেক্টরের একের পর এক সৈন্যকে। হেক্টর অবাক হয়ে গেল দেখে তারই প্রশিক্ষিত কুকুর এখন অন্যের কথায় তারই উপর আক্রমণ করে। সবচেয়ে বড় বিষয় লাগলো কুকুর দুটোর হাত থেকে আদনান বাঁচলো কি করে, আর কুকুর দুটোকে সে বশই বা করলো কি করে। শুট হিম। গর্জে উঠল হেক্টর তার অবশিষ্ট সৈন্যদের উদ্দেশ্যে। সাথে সাথে এলোপাথারি গুলিবর্ষণ চলল কিছুক্ষণ। আদনান জাহাজের রেলিং ধরে ঝুলে নিজেকে গুলির হাত থেকে রক্ষা করলো। কুকুর দুটো তখনও কামড়ে যাচ্ছে ওদেরকে। এক হাতে রেলিং ধরে অন্য হাতে গ্লক 19 তাক করলো আদনান শত্রুর দিকে। তারপর একটা গুলিও যাতে ব্যর্থ না হয় সেভাবে পজিশন করে গুলি চালাতে লাগলো সে। 3 জন লোক ছুটে এলো রেলিং এর দিকে। আদনান লাফ দিয়ে উঠে এলো জাহাজে। সজোরে কিক মারলো একজনের তলপেটে। 2 হাতে ঘাড় মটকে দিল একজনের। বাকি জন আর এগোতে সাহস পেল না। প্রিন্স আর টমের আর্তনাদ শোনা গেল হঠাৎ। শত্রুর গুলি লেগেছে কুকুর দুটোর গায়ে। ডেকের উপর ছটপট করতে লাগলো ওরা। আদনান মুহূর্ত দেরি না করে গুলি চালালো শত্রুর দিকে। অব্যর্থ লক্ষ্য। হেক্টরের সকল লোক রক্তাক্ত হয়ে রইল ডেকের উপর। ততক্ষণে প্রাইভেট জেটটাও উপরে উঠতে লাগলো। আদনান সেদিকে নজর দিল এবার। জেটের ভিতর থেকে হেক্টর মুখ করে কি যেন বলল, হয়তো গালি দিয়ে রাগ ঝাড়লো আদনানের উপর। আদনান গুলি করতে গিয়ে দেখে ফাঁকা হয়ে গেছে গ্লক 19। গুলি বের হলো না। হেক্টর প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে লাগলো আকাশপথে। এবার আদনান দৌড়ে এসে জাহাজের ক্যাপ্টেনের মাথায় ধরলো খালি গ্লক 19। জাহাজ ঘোরাও। ইংরেজিতে গর্জে উঠলো আদনান। জাহাজের ক্যাপ্টেন ভয়ে ঘামতে শুরু করলো। প্রাণের ভয়ে আদনানের কথা মেনে চললো। জাহাজ ঘুরিয়ে নিল সে। ফিরতি পথে দেখা গেল একটা স্টিমার ভাসছে সমুদ্রের বুকে। ওই স্টিমার করেই সে আর কুকুর দুটো এসেছিল। হেক্টরের লোক সতর্ক হয়ে যাবে বলে স্টিমার নিয়ে জাহাজ পর্যন্ত যায়নি। টম এবং প্রিন্সকে নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের এখনই বের হতে হবে, আদনান ভাই এইমাত্র ফোন করে জানালো। উত্তেজিত হয়ে ভিতরে ঢুকতে ঢুকতে বলল হিমেল। কিন্তু আদনাম ও কোথায়? চিন্তিত দেখালো রিজিয়াকে। আদনান ভাই তার মিশন শেষ করে ঢাকায় ফিরবে সোজা। আমাদের এখানে থাকা বিপজ্জনক, যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। এই জঙ্গল এলাকায় নেটওয়ার্ক একদমই নেই। ও ফোন করলো কি করে? রিজিয়া মোবাইল বের করে আদনানের নাম্বারে ডায়াল করতে চাইলো। হিমেল বলল, প্লিজ এখন সময় নেই, পরে সব বলবো। আমাদের উপর অ্যাটাক হওয়ার আগে আমাদের এখান থেকে সরে যেতে হবে। না না, আদনানকে রেখে এভাবে আমরা যেতে পারি না। প্লিজ রিজিয়া, বোঝার চেষ্টা করো, আমাদের এখনই বের হতে হবে। কয়েক মুহূর্ত হিমেলের দিকে স্তব্ধ হয়ে চেয়ে থেকে ব্যাগ গোছাতে লাগলো সে। আদনানের নাম্বারে আর কল যায়নি। কিছুক্ষণ পর ওরা বের হওয়ার জন্য পা বাড়ালো। আলখেল্লা পরা একটা মেয়ে আকস্মিক প্রবেশ করলো ভিতরে। মুখ ঢাকা, হাতে একটা পিস্তল। পিস্তলটা সোজা তাক করে আছে হিমেলের কপাল বরাবর। কি আপনি? আমি বারবার বলছিলাম অ্যাটাক হতে পারে, শুনলেন না আমার কথা। আর কিছুক্ষণ আগে বের হলেই হয়তো বেঁচে যেতাম আমরা। আদনান থাকলে নিশ্চয়ই আপনার মতো করেই বলতো না, বুদ্ধি দিয়ে বাঁচিয়ে নিত। ওর মুখোমুখি হওয়ার চেষ্টা করো না, তাহলে নিজেরই বিপদ হবে। বুট দিয়ে কিক মারল মেয়েটা রিজিয়ার পেটে। মেঝেতে গিয়ে পড়লো সে। ওঠার আগেই তার বুকে গুলি চালানো মেয়েটা পরপর দুবার। মুখে হাত দিয়ে চিৎকার করে উঠলো হিমেল আর অদিতি। এ কি করলেন আপনি? হিমেল রিজিয়া তুলতে গেলে মেয়েটা বাধা দেয়। দাঁড়িয়ে পড়লো হিমেল। মেঝেতে ছটপট করতে লাগলো রিজিয়ার রক্তাক্ত দেহ। হ্যাঁ আদনান, কি খবর বলো? বিএসআই চিফের গলা শোনা গেল ফোনে। বস, এখানে নেটওয়ার্ক খুবই দুর্বল, তাই নিয়মিত আপডেট জানাতে পারি না। আচ্ছা, আমি জানি, কতদূর কি করলে বলো। আমি হেক্টরকে ধরার চেষ্টা করছিলাম বস, কিন্তু ও তার প্রাইভেট জেট নিয়ে পালিয়ে যায়। ও সিট, দেশের সম্পদগুলো রক্ষা করতে পেরেছো তো? জি বস, সব সুরক্ষিত আছে। আমার প্রাণ থাকতে আমার দেশের একটা শত্রু নিয়ে যেতে পারবে না ওরা। ওদের সব লোকই মারা গেছে, শুধু হেক্টর পালিয়ে গেছে। খুব সম্ভব সে আর বাংলাদেশে থাকবে না, নিজ দেশে পালাবে। ওয়েল ডান মাই বয়, আমি তোমার কাজে খুবই খুশি হয়েছি। এক মিশনে গিয়ে তুমি আরও একটা মিশন শেষ করেছো। শুধু আফসোস হচ্ছে যে দেশের এতগুলো মানুষকে কষ্ট দিয়ে মেরেছে
তাকে তুমি ধরতে পারলে না। সেই জন্য আমি দুঃখিত বস। হেক্টর মানুষ মেরেছে ঠিক, কিন্তু যাদের হত্যার রহস্য খুঁজতে আমি এখানে এসেছি সেই হত্যাগুলো হেক্টর করেনি। এর পেছনে অন্য কেউ আছে। আমি শুরু থেকেই বলে আসছি। তাহলে কিছু একটা যেন আমি দেখেও দেখছি না, তবে খুব শীঘ্রই আমি জানতে পারবো এর পেছনে কারা। বেস্ট অফ লাক মাই বয়। ফোন রেখে দিল আদনান। ভোরের আলো হালকা করে ফুটে উঠছে চারপাশে। সাগরের বুকে মৃদু বাতাস বয়ে যাচ্ছে। প্রাণ ভরে শ্বাস নিল আদনান। জাহাজ সমুদ্রের তীরে এসে থামলো। আদনান নামলো জাহাজ থেকে। আবছা আলোতে দেখলো কে যেন এগিয়ে আসছে সোজা তার দিকে। আরো কাছে আসতেই বুঝলো ওটা ফারহানা, যাকে আদনান ক্যাসিনোতে বাঁচিয়েছিল। আরে ফারহানা, তুমি এখানে? ভেরি স্মার্ট। মৃদু হাসলো আদনান। এই তো একটা কাজে আসলাম। শিওর। কোনগুলো? কই না তো। হাসলো আদনান। বেশিক্ষণ ঘুমাতে হয় না আমার। কিভাবে? আর্তনাদ করে উঠল আদনান। পিছন থেকে ফারহানা ছোড়ার আঘাত করেছে তাকে। পিঠ চিরে ছোড়াটা ঢুকে গেছে ভিতরে। পরপর আরো কয়েকবার ছোড়ার আঘাত করলো ফারহানা। ফারহানা, তুমি? ফারহানার দিকে ঘুরলো আদনান। এক হাতে পিঠ চেপে ধরে আর এক হাত দিয়ে ফারহানাকে ধরতে চাইলে ধাক্কা দিল ফারহানা তাকে। পড়ে গেল আদনান বালির উপর। রক্তে লাল হয়ে যাচ্ছে বালিগুলো। চোখ বন্ধ হয়ে আসছে আদনানের। ফারহানাকে ভালো করে দেখতে পাচ্ছে না, শুধু তার হাসি শোনা গেল। হা 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 করে হেসে উঠছে ফারহানা। নিস্তেজ হয়ে গেল আদনানের শরীর। হাসপাতালে জ্ঞান ফিরে আদনানের। নিজেকে ব্যান্ডেজে মোড়ানো দেখে চারপাশে তাকায় সে। এগিয়ে আসে সুজাতা। সুজাতাকে দেখে অবাক হয় আদনান। সুজাতা, তুমি? সময় মতো উপস্থিত না হলে হয়তো ওখানে পড়ে থাকতে তুমি। আদনান কৃতজ্ঞতার হাসি হাসে। সুজাতার পেছনে এসে দাঁড়ায় একটি অপরিচিত ছেলে। তাকে দেখিয়ে সুজাতা বলে, হিমা আহমেদ, এখানে এসে ওর সাথেই তোমার দেখা করার কথা ছিল। মানে তাহলে যে হিমেল আহমেদ এতদিন আমার সাথে ছিল, ওকে? আমি বলছি। একটু থেমে হিমেল আবার বলে ওঠে, আসলে ওই দিন আপনাকে রিসিভ করতে বের হচ্ছিলাম আমি, কিন্তু কারা যেন আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়। একটা বদ্ধ ঘরে আটকে রাখে আমাকে। আজ ভোরের দিকে নিজেকে আমি মুক্ত করি ওই বদ্ধ রুম থেকে। তারপর বিএসআই অফিসে রিপোর্ট করি। হিমেলের কথা কেড়ে নিয়ে সুজাতা বলল, এরপর বস তোমার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তুমি ফোন ধরোনি। অথচ এর একটু আগেও নাকি তুমি বসের সাথে কথা বলেছিলে। তোমাকে না পেয়ে বস আমাকে জানায়, কারণ আমি গত রাতেই বসের অনুমতি নিয়ে এখানে এসেছি তোমাকে সারপ্রাইজ দিব বলে। ভোরে বসের ফোন পেয়ে আমি চিন্তিত হয়ে পড়ি। তারপর হিমেলের সাথে দেখা করে তোমার খোঁজ করি। সমুদ্রের তীরে তোমাকে রক্তাক্ত পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসি। রিজি আর অতিথি কোথায়? ওদেরকে তো ফিমেল ভেবে ওই লোকটার সাথে পাঠিয়ে দিয়েছি। রিজিয়া আর অদিতির কথা মনে পড়তেই আদনান ওই অবস্থায় উঠে যেতে চাইলো। তখন সুজাতা তার একটা হাত ধরে করুণ কণ্ঠে উচ্চারণ করে, আদনান। সুজাতার চোখের দিকে তাকায় আদনান। কেমন যেন অস্বস্তি দেখাচ্ছে সুজাতাকে। দ্বিধান্বিত কণ্ঠে আদনান উচ্চারণ করলো, এনিথিং রং সুজাতা? কয়েক মুহূর্ত পর সুজাতা জবাব দিল, রাজিয়া আর নেই। আমার বাংলোতে ওর লাশ পাই, কিন্তু অদিতি কোথাও পায়নি। বড় ধরনের একটা শখ খেলো আদনান সুজাতার কথা শুনে। রিজিয়া আর নেই মানতে কষ্ট হচ্ছে তার। মেয়েটা তার উপর ভরসা করে এসেছিল, কিন্তু মেয়েটাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি সে। এটাই তার জীবনের প্রথম ব্যর্থতা। কিন্তু তার খুনিদের অবশ্যই শাস্তি পেতে হবে। ওর লাশ কোথায়? কণ্ঠটা কেঁপে উঠল আদনানের। ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তীরের মতো আঘাত করলো কথাটা আদনানের বুকে। তার মানে শেষবারের মতো রিজিয়ার লাশটাও আর দেখা হবে না। সহজ সরল মেয়েটা এভাবে হারিয়ে যাবে ভাবতে পারেনি সে। সুজাতা বসলো আদনানের পাশে। ওর কাঁধে হাত রেখে নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, ভালোবাসতে বুঝি ওকে? না, তবে মায়া হয়তো মেয়েটাকে দেখে বাবার হত্যাকারীর শেষ দেখে যেতে পারলো না আর।
এই খুনগুলোর পিছনে যারা আছে প্রত্যেকে তুমি শাস্তি দিবে, এটা আমার বিশ্বাস। আদনানের কাঁধে আলতো করে চাপ দিল সুজাতা। আদনান উপর নিচ মাথা দোলাতে লাগলো। ঢাকায় ফিরে বিএসআই অফিসে দেখা করে আদনান। বিএসআই চিফ তখন গভীর মনোযোগে একটা ফাইল লিখছিলেন। আদনানকে দেখে মুখ তুলে তাকালেন তিনি। হ্যাঁ আইদান, কেমন ফিল করছো এখন? ভালো বস, কিছুটা সুস্থ বোধ করছি। আমার মনে হয় তোমার কিছুদিন রেস্ট নেওয়া উচিত। না বস, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত রেস্ট নিচ্ছি না আমি। স্বর্ণগুলো উদ্ধার করতে হবে, এতগুলো খুনের রহস্য বের করতে হবে। কিভাবে কাজ শুরু করবে তুমি? হেক্টর তো পালিয়ে গেল। হ্যাক্টরের সাথে আগের খুনগুলোর কোনো সম্পর্ক নেই। সে ইলুমিনাতির সদস্য, বাংলাদেশে এসেছিল স্বর্ণের খনির সন্ধান পেয়ে। আপনি নিশ্চয়ই জানেন ইলুমিনাতির লোকেরা পৃথিবীতে স্বৈরাজ্য বানাতে চায়। তাই সে এবং তার লোকেরা যতদিন ছিল ওখানে ততদিন কোনো না কোনো মেয়ে র্যাপ হয়ে খুন হয়েছে, কিন্তু তা ছিল গোপনে। তার ইশারাতেই যত মেয়ে খুন হয়েছে সবাইকে সেই হিংস্র কুকুর অথবা বিষাক্ত বাদুড়ের প্রাণীর খাবার বানিয়েছে। নিজের খুনগুলো সে প্রকাশ করতে দিতে চায়নি, অথচ কুদুম গুহার সামনে যে খুনটা হয়েছে সেটা পুরো মিডিয়ায় প্রকাশ হয়েছে। কিন্তু হেক্টর তার এই কাজটা মিডিয়ার সামনে আনতে চায়নি, কারণ তার আসল উদ্দেশ্য ছিল খনি থেকে স্বর্ণ উদ্ধার। মিডিয়ার সামনে আসলে তার আসল উদ্দেশ্যটাও সামনে এসে যেত। তো এটা নিশ্চয়ই কুদুম গুহার সামনে রাজনীতিবিদ সহ ওরকম যে খুনগুলো হয়েছে, দেশে বিদেশে সব খুনের পেছনে ছিল তৃতীয় কোনো পক্ষ। কিন্তু কোন সেই পক্ষ? তুমি কিভাবে পৌঁছবে তাদের কাছে? আমি পৌঁছাতে পারবো বস। আমাকে যে ছুরি মেরেছে ফারহানা ওর নাম, ওকে ধরতে পারলেই হবে। আমি নিশ্চিত সে ওদের সাথে জড়িত, কারণ সে আলখেল্লা পরে ওই দিন শৌকতের সামনে খুন করেছিল। এটাই যে ওই মেয়ে, তুমি কি করে যে বুঝলে? মেয়েটা শৌকত উসমানকে খুন করার পর একটা ডায়মন্ড রিং হারিয়ে ফেলে, অনেক দামি। এটা আমি খুঁজে পাই। ওই ডায়মন্ড রিংটার জন্য সে আমার পিছু নেয়। আমাকে যখন ছুরি মারে তখন আমার কিছুক্ষণের জন্য হুঁশ থাকে। তখন অনুভব করি সে আমার সারা শরীরে কী যেন খুঁজছে। হাসপাতালের জ্ঞান ফেরার পর আমি ডায়মন্ড রিংটা মিসিং পাই। তাই এখন মেয়েটাকে কি করে খুঁজবে? সেই ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি। স্বর্ণগুলোতে আমি একটা লোকেশন ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। এই মুহূর্তে এগুলো ঢাকাতে আছে। আর হানা নিশ্চয়ই জাহাজের ক্যাপ্টেনকে ভয় দেখিয়ে এগুলো ঢাকাতে নিয়ে এসেছে। তাহলে আর দেরি নয়, মিশন সাকসেস করো। মৃদু হাসলেন বিএসআই চিফ। জি বস। উঠে দাঁড়ালো আদনান। হেঁটে বেরিয়ে এলো বসের কক্ষ হতে। অদিতির নাম্বারে বারবার ফোন করেও সংযোগ পেল না আদনান। মেয়েটা হঠাৎ কোথায় গেল? কে ওই লোকটা যে হিমেল সেজে এসেছিল? কি তার উদ্দেশ্য? অদিতিকে সে কোথায় নিয়ে গেছে? ভাবতে ভাবতে বাইকের স্পিড বাড়ালো আদনান। সরু রাস্তা দিয়ে ছুটে চলেছে বাইক। 10 মিনিট পর সে একটা বিল্ডিং এর পাশে এসে থামলো। স্মার্ট ওয়াচে লোকেশন ম্যাচ দেখাচ্ছে, তার মানে খনির স্বর্ণগুলো এখানেই আছে। চারপাশে একবার দেখে নিল আদনান। সশস্ত্র গার্ড ঘিরে রেখেছে বিল্ডিংটা। সহজে ভিতরে ঢোকার উপায় নেই। আদনান ভিতরে ঢোকার উপায় খুঁজতে লাগলো। পেছনের দেয়াল টপকে ভিতরে ঢুকে আদনান পাইপ বেয়ে উঠে আসে দ্বিতীয় তলায়। ব্লুটুথ কানে লাগিয়ে সুজাতার সাথে যোগাযোগ রাখছে সে। হ্যাঁ সুজাতা, আর ইউ রেডি? বিল্ডিংয়ের পাশে আমরা পজিশন নিয়েছি। ওকে, ডোন্ট অ্যাটাক। ওকে। কালো গ্লাভস পরা হাতে গ্লক 19টা একবার চেক করে নিল আদনান। অপ্রয়োজনে বুলেট খরচ করবে না সে। কার্নিশে দাঁড়িয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে আছে সে। লম্বা করিডোরে অস্ত্র হাতে হাঁটাহাঁটি করছে কয়েকজন কালো পোশাকধারী। প্রত্যেকের মুখে বাইকার মাস্ক। আদনান উকি দিতেই একজন এগিয়ে এলো কার্নিসের দিকে। আদনান নিঃশ্বাস রুখে দেয়ালের সাথে লেগে গেল একেবারে। কালো পোশাকধারীর অস্ত্রের নলটা দেখা যাচ্ছে। নল ধরেই টান দিল সে। লোকটা টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল নিচে। তখন আদনান তার পা ধরে দ্রুত কার্নিশে তুলে নিয়ে আসে। দেরি না করে ঘুষি চালায় তার মুখে। কয়েকটা ঘুষি খেয়েই লোকটা অজ্ঞান হয়ে পড়ে। আদনান তার পোশাক আর মাস্ক খুলে নিজে পরে নেয়। তার অস্ত্রটা নিজে নিয়ে তাকে শুয়ে দেয় কার্নিশে। আন্ডারওয়্যারের আশীর্বাদে সে যাত্রায় লোকটার শেষ ইজ্জতটা রক্ষা হলো। করিডোরে আবার উকি দেয় আদনান। ওদের নজর এড়িয়ে রেলিং টপকে করিডোরে চলে আসে সে।
হাঁটতে থাকে সামনে। একটা বাথরুমের পাশে এসে থামে সে। সামনে দাঁড়িয়ে আছে আরেকজন কালো পোশাকধারী। লাইটার। হাতে একটা সিগারেট নিয়ে লোকটার কাছে লাইটার খুঁজছে আদনান। লোকটা লাইটার বের করে আদনানের হাতে দিল। লোকটার সঙ্গে লাইটার রাখে মানে নিশ্চয়ই সিগারেট খায়। আদনান সিগারেটে আগুন ধরিয়ে সিগারেটটা ওর দিকে এগিয়ে দিল। নিন, এটা আপনি খান, আমি আরেকটা ধরাচ্ছি। লোকটা সিগারেটটা নিয়ে মাস্ক সরালো, তারপর সিগারেটের ধোঁয়া টানতে লাগলো। আদনান বিলম্ব করে একটা সিগারেট বের করলো। সিগারেট মুখে নেওয়ার জন্য নিজের মাস্ক হাত রাখলো। একটু একটু করে মাস্ক সরাতে লাগলো সে মুখ থেকে। সম্পূর্ণ মাস্ক সরানোর আগেই সামনের লোকটা অজ্ঞান হয়ে তার কাঁধে ঢলে পড়লো। আদনান মুহূর্তের জন্য মাস্ক সরিয়ে রহস্যময় হাসলো। তারপর হাতের সিগারেটটা ছুঁড়ে ফেললো বাথরুমের কোমরে। লোকটাকে হেল্প করার জন্য সামনে পায়চারি করা পোশাকধারীদের ডাকলো। দুজন পোশাকধারী এগিয়ে এলো। তারপর তিনজনে মিলে অজ্ঞান লোকটাকে বাথরুমে ঢুকিয়ে মাথায় পানি দেওয়ার জন্য শোয়ালো। আদনান দেরি না করে একজনের ঘাড় মটকে দিল, অপরজনের পেটে মুখে ঘুষি মেরে মুখ চেপে ধরলো যাতে শব্দ করতে না পারে। তারপর আরেকজনের মতো তারও ঘাড় মটকে দিল। খট করে আলতো শব্দ হলো। তিনজনের দেহ পড়ে আছে বাথরুমের মেঝেতে। আদনান বেরিয়ে এলো বাথরুম থেকে। করিডোরে আরো দুজন পায়চারি করছে। একটা ড্যাগার বের করতে হাতে নিল আদনান। লোক দুটোর দিকে এগিয়ে যাচ্ছে সে। কাছে পৌঁছাতেই ড্যাগার দিয়ে আঘাত করলো প্রথম জনের পেটে। আটকে উঠে দু হাতে পেট চেপে ধরলো সে। কিছু বুঝে ওঠার আগেই অপরজনের পেটে সচরে কিক মারলো আদনান। কয়েক মুহূর্ত শূন্যে ভেসে নিচতলার মেঝেতে গিয়ে ধপাস করে পড়লো সে। আর উঠল না। নিচতলার সশস্ত্র গার্ডরা তখন সতর্ক হয়ে ওঠে। ভারী বুটের শব্দ করে উপরে উঠতে থাকে। তখনই আদনান সুজাতার উদ্দেশ্যে নির্দেশ দিল। সুজাতা, অ্যাটাক। সাথে সাথে ফায়ারের শব্দ শোনা গেল অনেকগুলো। বুটের শব্দগুলো এবার নিচে নামতে লাগলো, হয়তো প্রতিরোধ করার জন্য। ইতোমধ্যে দ্বিতীয় তলা একটা কক্ষ থেকে বেরিয়ে এলো কয়েকজন অস্ত্রধারী। আদনান দু হাতে দুটো সাবমেশিন গান নিয়ে এলোপাথারি গুলি করতে লাগলো। সামনের লোকগুলো টিকতে পারলো না গুলির সামনে। ভেতরে আরো বেশ কয়েকজন আছে, ওরাও আক্রমণের জন্য পজিশন নিচ্ছিল। আদনান তখন ভেতরে টিয়ার গ্যাস ছুড়ে মারে। কিছুক্ষণের মধ্যেই সবাই অজ্ঞান হয়ে পড়ে। আদনান ধীর পায়ে ভেতরে ঢুকে স্মার্ট ওয়াচের একটা সুইচ টিপল। সাথে সাথে সবুজ রঙের একটা আলোর বিকরণ হতে লাগলো। নিচের গোলাগুলির শব্দ থেমে গেল হঠাৎ। ব্লুটুথে সুজাতার কথার কণ্ঠ শোনা গেল। আদনানটা আফ ফিনিশড। ওয়েল ডান। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আদনানের। একটা কাশির শব্দে ঘাড় ঘোরায় সে। দেখে ফারহানা কাশতে কাশতে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। আদনান তার সামনে গিয়ে দাঁড়ালো। মুখ থেকে মাস্কটা সরাতেই চমকে উঠে ফারহানা। রহস্যময় হাসি ফুটে ওঠে আদনানের ঠোঁটের কোণে। গ্লক 19 বের করে ফারহানার কপালে তাক করলো সে। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল ফারহানা তার দিকে। ভেতরে প্রবেশ করলো সুজাতা ও আরো কয়েকজন বিএসআই এজেন্ট। স্বর্ণগুলো সেই কক্ষেই ছিল। স্বর্ণগুলোর দিকে ইশারা করে আদনান সুজাতার উদ্দেশ্যে বলল, এগুলো গাড়িতে তোলার ব্যবস্থা করো। উপর নিচ মাথা দুলিয়ে সুজাতা কাজে লেগে পড়লো বিএসআই এজেন্টদের সাথে নিয়ে। আদনান তখন গ্লক 19 তাক করে আছে ফারহানার কপালে। চাইলেই তোমাকে এখন শেষ করে দিতে পারি, কিন্তু আমি চাই তোমার সূত্র ধরে আসল প্ল্যান পর্যন্ত পৌঁছাতে। কে করেছে এতগুলো খুন, কি তার উদ্দেশ্য? বিদ্রুপ করে হেসে ফারহানা বলল, অগ্নিকাণ্ড। না বললে যে একটা বুলেট খরচ হয়ে যাবে তোমার জন্য। আমার মুখের কথা যথেষ্ট বিশ্বাসযোগ্য, দলিলের কথাও যতটুকু বিশ্বাসযোগ্য না। গ্লক 19টা নামিয়ে নিল আদনান। ফারহানা কিছুক্ষণ কি যেন চিন্তা করে মুখ খুলল। বলতে বলতে আর্তনাদ করে উঠল ফারহানা। মুহূর্তেই ঢলে পড়লো সে নিচে। মাথার বাম পাশ দিয়ে একটা বুলেট ঢুকে বের হয়ে গেছে তার। কে যেন আড়াল থেকে গুলি করেছে তাকে। গুলির শব্দ হয়নি, নিশ্চয়ই সাপ্রেসর লাগিয়ে গুলি করেছে সে। গুলিটা যেদিক দিয়ে এসেছে ওদিকে তাকালো আদনান। সামনে একটা বিল্ডিং দেখা গেল।
ওই বিল্ডিং থেকে নিশ্চয়ই গুলি করেছে আত্মাই। আদনান তাকাতেই হুট করেই বন্ধ হয়ে গেল একটা কক্ষের জানালা। আর দেরি করলো না আদনান, ক্ষিপ্র বেগে ছুটলো লাস্টে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই বিল্ডিং এর ওই রুমটাতে এসে হাজির হলো সে, কিন্তু কাউকেই দেখতে পেল না। আত্মাই অলরেডি পালিয়ে গেছে। কিছুক্ষণ ওই কক্ষে পায়চারি করলো আদনান। হঠাৎ তার ফোনটা বেজে উঠলো। অদিতি করেছে ফোন। রিসিভ করতেই অদিতি কাঁদতে কাঁদতে বলল, নিবিড়, নিবিড়, হ্যাঁ অদিতি, কোথায় তুমি? আমার খুব ভয় হচ্ছে। আমি আমি একটা খুন করে ফেলেছি। হোয়াট? কবে? কাকে? হিমেল নামক লোকটাকে। ও আসলে হিমেল না, হিমেল সেজে তোমাকে ধোকা দিয়েছিল। ও শিট, তুমি ওকে খুন করলে কেন? ওই একমাত্র লোক যার মাধ্যমে আমি আসল প্ল্যান পর্যন্ত পৌঁছাতে পারতাম। এখন সেই উপায়টাও শেষ। আমি কি তা জানতাম? আমাকেও আটকে রেখেছিল। এখন সুযোগ পেয়েই খুন করেছি ওকে। লাশটা এখনও আমার সামনে। আমার খুব ভয় হচ্ছে, যদি পুলিশ জানতে পারে। তুমি কোথায় এখন? অদিতি লোকেশন বলল। ঠিক আছে, আমি আসছি। ফোন রেখে দিল আদনান। আদনানকে দেখেই ঝাঁপিয়ে পড়লো অদিতি, জড়িয়ে ধরে ওকে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, আমি কখনো ভাবিনি আমার হাতে একজন এইভাবে খুন হবে। ডোন্ট ওয়ারি, এমনিতেই মরতো আমার হাতে, কিন্তু এখন আমার কাজটা একটু কঠিন হয়ে গেল। লাশের পাশে বসলো আদনান। কিছুক্ষণ লাশটা খুঁটিয়ে দেখে উঠে দাঁড়ালো। আর ও ফারহানা মিলে আমাকে তুলে এনেছে। রিজিয়াকেও গুলি করে মেরেছে ফারহানা। চোখ মুছে বলল অদিতি। জানি, একটু আগেও ফারহানাকে যে গুলি করেছে মরে গেছে ও। ভালোই হয়েছে, ওদের মরা দরকার। দাঁড়াও, আমার বসকে একটা কল দিই। আমার খোঁজ না পেয়ে হয়তো টেনশন করছে। শিওর। অদিতি ফোন করলো বসের নাম্বারে। হ্যালো স্যার। হ্যাঁ অদিতি, কী অবস্থা? কোথায় হারিয়ে গেলে তুমি? কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তোমার? সব বলবো স্যার, আমি কাল অফিসে আসবো। তবে কথা চললো ফোনে আরো কিছুক্ষণ। কথা বলার সময় হঠাৎ অদিতির মুখটা হাস্যজল হয়ে উঠলো। ফোন রাখার পর অদিতি বলল, কাল অফিসে বড় একটা আয়োজন আছে, তোমারও দাওয়াত রইল, আসবা কিন্তু। আসবো অবশ্যই, কিন্তু কিসের আয়োজন? গেলেই বুঝতে পারবা। আমার বস নিজে তোমাকে যেতে বলেছে। রিয়েলি? তোমার বস আমাকে চেনে? চেনে মানে? রীতিমতো তোমার ভক্ত। আমাকে যে বারবার শত্রু হাত থেকে রক্ষা করেছে সব জানে বস, আমি বলেছি। তাহলে তো যেতেই হয়। চলো এখন এখান থেকে, এখানে আর ভালো লাগছে না। অদিতিকে নিয়ে বেরিয়ে আসে আদনান। বাইরে তার বাইকটা ছিল। বাইকে উঠলো সে, পিছনে বসলো অদিতি, হাত রাখলো সে আদনানের কাঁধে। বাইক স্টার্ট দিল আদনান। পিছন থেকে অদিতি বলল, আজকের দিনটা কি আমাকে দেবে? মানে? আজ খুব সঙ্গ পেতে ইচ্ছা করছে তোমার। তাই? আমাকে নিয়ে একটু সারা শহর ঘুরবে? হঠাৎ এই ইচ্ছে? জানি না, আমি সত্যিই প্রেমে পড়ে গেছি তোমার। তোমার মতো সুপুরুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া কপালের ব্যাপার। চুপ করে থাকে আদনান। আমি কি একটু জড়িয়ে ধরতে পারি তোমাকে? আদনান মৃদু হেসে সায় দিল। অদিতি খুশি হয়ে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আদনানকে। সাম্প্রতিক সময়ে টিআরপি অনুযায়ী দেশের শীর্ষ চ্যানেলের খেতাব অর্জন করেছে নিউজ 36 চ্যানেল। তাই খুশি হয়ে সম্বর্ধনার আয়োজন করেন চ্যানেলের মালিক মাহফুজ ভিক্টর। দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ হাজির হয়েছে অনুষ্ঠানে। আদনানও হাজির। অদিতির সাথে সামনের সারিতে বসেছে সে। স্টেজে নানান জনে বক্তব্য দিচ্ছে। মাহফুজ ভিক্টর যখন বক্তৃতা শুরু করলো তখন হাততালি চলল কয়েক মুহূর্ত। হাসি মুখে বক্তৃতা শুরু করলো ভিক্টর। আদনান মুখটা অদিতির কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তোমার বসের হাসিটা কেমন যেন শয়তানের মতো মনে হলো না? চুপ করো, আমাদের বসের সাথে কত মেয়ে বেজে যেতে রাজি জানো? তার মানে পাক্কা শয়তান লোকটা? আরে না, বস খুব ভালো লোক। তারই কারণে আজ আমাদের চ্যানেল এতদূর পর্যন্ত এসেছে। আজ দেশে শীর্ষে চ্যানেলে পরিণত হয়েছে। আই সি। 1 মিনিট আসছি। উঠে দাঁড়ালো আদনান। কোথায় যাচ্ছ? মৃদু হেসে আঙুলের ইশারায় বুঝিয়ে দিল আদনান পেটে চাপ লেগেছে। যাও।
লজ্জা পেয়ে মুখ নিচু করলো অদিতি। দু পা ফেলে আবার ঘুরলো আদনান অদিতির দিকে, ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, বাই দ্য ওয়ে, তোমার হাসি কিন্তু খুব সুন্দর। বলেই চলে যেতে লাগলো সে ওয়াশরুমের দিকে। তার মুখে প্রশংসা শুনে অদিতির খুশি যেন আর ধরে না। কপালের পাশ থেকে চুল সরিয়ে হাসি মুখে তাকিয়ে থাকে সে আদনানের দিকে। ওয়াশরুমে ঢুকে আদনান সুজাতার নাম্বারে ফোন করে ব্লুটুথটা কানে সেট করলো। একটু পর ওপাশ থেকে সুজাতার কণ্ঠ শোনা গেল। হ্যাঁ আদনান, বলো। সুজাতা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। শুনছি, বলো। এই বছরে যতগুলো খুন আর অগ্নিকাণ্ড ঘটেছে সবগুলো নিউজ ঘেটে দেখো। কি দেখবো? দেখো নিউজগুলো প্রথম কোনো চ্যানেলে প্রচারিত হয়েছে। আচ্ছা। আমাকে 15 মিনিটের মধ্যে চেক করে জানাও। ও আচ্ছা, জানাচ্ছি। ফোন কেটে দিল আদনান। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ফ্রেশ হয়ে নিল সে। মিররে কিছুক্ষণ নিজেকে দেখে নিল, তারপর টিস্যু দিয়ে মুখ মুছে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। অদিতির পাশে বসে ওর দিকে তাকিয়ে মৃদু হাসলো আবার। অদিতি ও ঠোঁট দুটো প্রসারিত করলো। আদনান তার কানের কাছে আবারও মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তোমার শয়তান বসের বক্তব্য এখনো শেষ হয়নি। চুপ, শয়তান বলবা না। শয়তানকে শয়তান বলবো না তো কি বলবো? শয়তানের মতো কি করেছে আমার বস? ফোন প্রাইভেট করে উঠলো আদনানের। সুজাতা হয়তো টেক্সট করেছে। অদিতির চোখ ফাঁকি দিয়ে আদনান টেক্সটটা পড়ে নিল। নিউজ 36 চ্যানেল। সুজাতার টেক্সটটা পড়ে আদনান অদিতিকে বলল, তোমার বস যা করেছে তা শয়তানও করেনি। মানে? আরে কিছু না, জাস্ট কিডিং। হাসলো আদনান। ওদিকে ভিক্টর তার বক্তব্য শেষ করে অদিতির দিকে তাকিয়ে কি যেন ইশারা করে চলে যেতে লাগলো। অদিতি আদনানের হাত ধরে বলল, ওঠো। কোথায়? বস ডাকছে তোমাকে, তোমার সাথে মিট করতে চাই। ওকে চলো। দুজন হাঁটতে লাগলো ভিক্টরের কক্ষের দিকে। ভিক্টরের রুমে পা রাখতেই ভিক্টর হাসি মুখে বলল, হ্যালো আদনান, ওয়েলকাম। থ্যাংক ইউ। হ্যান্ডশেক করলো দুজন। অনেক দিনের ইচ্ছা আপনার সাথে মিট করার, আজ সুযোগ হলো। সামনের চেয়ারটা দেখিয়ে বসতে বলল ভিক্টর আদনানকে। আদনান বসলো। কিছুক্ষণ পর একজন এসে তার সামনে কফির কাপ রেখে গেল। আদনানের স্মার্ট ওয়াচটা হঠাৎ অ্যালার্ম দিল। স্ক্রিনে তাকাতেই দেখলো পয়জন অ্যালার্ট। কফির কাপটা সরিয়ে ভিক্টরের দিকে চেয়ে হাসলো আদনান। বিষ খেয়ে যারা মারতে চায় তারা কাপুরুষ। হঠাৎ মাথায় প্রচন্ড আঘাত অনুভব করলো আদনান। পিছন থেকে একজন লাঠি দিয়ে আঘাত করেছে তার মাথায়। চেয়ার থেকে ছিটকে মেঝেতে পড়লো আদনান। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে তার মাথার ডান পাশ দিয়ে। ভিক্টর এসে জোরে কিক মারলো তার বুকে। হাত দিয়ে মেঝেতে ঠেস দিয়ে আদনান নিজেকে আটকালো। হাঁটু গুড়ে বসলো সে। ভিক্টর তার অস্ত্র কেড়ে নেয়। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এত প্ল্যানিং করে আমি এগোচ্ছিলাম, প্রতি পদে পদে তুই এসে সব শেষ করে দিচ্ছিস। তোকে অনেক আগেই মেরে ফেলতে পারতাম। ভেবেছিলাম আমার কাছে পর্যন্ত তুই পৌঁছতে পারবি না। এসন থেকে আঘাত করে তুমি পুলিশের পরিচয় দিচ্ছিস? হাসলো আদনান। এই চুপ চুপ, তোর হাসি দেখলে আমার গা জ্বলে। কী ভেবেছিস তুই? তুই একাই চালাক, বাকি সবাই বোকা। এই অফিসে আমার চোখ ফাঁকি দিয়ে কেউ কোনো কাজ করতে পারবে না। এই অফিসে আছে এক শক্তিশালী নেটওয়ার্ক যা সবার ফোনে তথ্য হ্যাক করে আমার কান পর্যন্ত পৌঁছে দেয়। কানের সাথে সেট করা একটা ট্রান্সমিটার দেখালো ভিক্টর। তারপর বলল, তুই যখন বাথরুমে গিয়ে সুজাতার সাথে কথা বলছিলি সব আমি শুনে ফেলি। সুজাতা তোকে টেক্সট করে আমাদের চ্যানেলের নাম বলে। কী ভেবেছিস তুই এত সহজে আমি আমার এত প্ল্যানিংয়ের অর্জন মুহূর্তে ধূলিসাৎ করে দেব তোর জন্য? জানিস সহজেই তোরা নিজেদের ধ্বংস চাইবি না, তাই তো নিজের লোকেদের দুজনকে তোরা নিজেরাই মেরে ফেলেছিস। ফারহানা আর ওই লোকটা যে হিমেল সেজে গিয়েছিল, কি যেন নাম ওর? রাব্বি। উচ্চারণ করলো অদিতি। রাব্বির লাশ যখন আমি দেখি তখনই বুঝে ফেললাম যে খুনটা এই জন্য করা হয়েছে যাতে আমি রাব্বি পর্যন্ত পৌঁছাতে না পারি। কারণ রাব্বির শার্টে একটা ছোট্ট লোগো ছিল। লোগোটা আর কোনো চ্যানেলে না, চ্যানেল 36-এর লোগো। তখনই বুঝি যে ফারহানা, অদিতি, রাব্বি এরা সব একই চ্যানেলের লোক। নিশ্চয়ই খুনগুলোর পেছনে চ্যানেলে জড়িত থাকতে পারে। কিন্তু কী কারণে এতগুলো খুন, এতে চ্যানেলের কী উদ্দেশ্য জানার জন্য তখনও কিছু বলিনি। অদিতি যখন চ্যানেলের অনুষ্ঠানে আসতো বলে সাথে সাথে লুফে নিয়ে এই সুযোগটা। এখানে এসে যখন শুনলাম সম্প্রতি টিআরপি অনুযায়ী এই চ্যানেলে দেশের শীর্ষে চ্যানেল হয়েছে,
তখনই মনে সন্দেহ জাগে আমার। সন্দেহ দূরটা করার জন্য সুজাতার মাধ্যমে খোঁজ নিলাম প্রত্যেকটা খুন আর অগ্নিকাণ্ডের ব্যাপারে। প্রত্যেকটা খুন আর অগ্নিকাণ্ডের নিউজ প্রথমে এই চ্যানেলেই প্রচার হয়েছে। বুঝতে আর বাকি রইল না, দেশে নিউজ সৃষ্টি করতে তোরা এসব করেছিস যাতে তোদের চ্যানেলের টিআরপি বাড়ে। তুমি অতি চালাক। তোমার চোখে ফাঁকি দিয়ে নিজেদের লোকদেরও মারতে হয়েছে, তবুও তুমি জেনে গেছো সব। এখন তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তোমাকে অনেক আগেই মেরে ফেলতে পারতাম আমরা। শুধু আমার খাতিরে এতদিন বেঁচে আসছো কেন জানো? কারণ আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমাকে তুমি প্রথম যেবার বাঁচিয়েছো ইটালিতে, ওটা নাটক ছিল, কিন্তু পরের বার নাটক ছিল না। তুমি না আসলে হয়তো হেক্টর আমাকে মেরেই দিত ওই দিন। তাই কৃতিত্ব হয়ে ফারহানাকে বলেছিলাম তোমাকে যেন প্রাণে না মারে। প্রাণে না মেরে ভুল করেছিস, এখন সে ভুলের মাসুল দে। বলতে বলতে ডাইভ দিয়ে একটা ছোড়া তুলে নিল আদনান। বাম হাত দিয়ে ছোড়াটার এক পোস্ট চালালো সে অদিতির গলায়। গলাটা মাঝখানে চিড়ে গেল, রক্ত বের হচ্ছে ধীরে ধীরে, আর অদিতি ঢলে পড়তে লাগলো নিচে। হাঁ করে চেয়ে থাকলো ভিক্টর ওর দিকে। আদনান সজোরে কিক মারলো ভিক্টরের পেটে। ছিটকে গিয়ে ধাক্কা খেলো ভিক্টর দেয়ালের সাথে। দেয়ালের সাথে লাগানো আয়নাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে ভিক্টরের উপর পড়তে লাগলো। কয়েক জায়গায় কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো। তার হাত থেকে পড়ে গেছে সাবমেশিন আর আদনানের গ্লক 19। গর্জে উঠলো সে আবার। এই কি আছিস, ধর ওকে। বলতে বলতে সে সাবমেশিনটা তুলে নেয়ার জন্য হাত বাড়ালো। আদনান দ্বিতীয় দফা কিক চালালো ওর মুখে। মুখে যেন অন্ধকার দেখতে লাগলো ভিক্টর। ভিক্টরের লোক এসে হাজির অস্ত্র হাতে। সামনে পড়ে থাকা সাবমেশিন গান আর নিজের গ্লক 19টা তুলে নিল আদনান। দু হাতে গুলি চালাতে লাগলো সে শত্রুর দিকে। শত্রুরা যেন টিকতে পারছে না ওর সামনে। ভিক্টরের অফিসের টেবিলের নিচে মাথাটা নিচু করে গুলি চালাচ্ছে আদনান। ইতোমধ্যে বেশ কয়েকজনকে নরকের রাস্তা দেখিয়ে দিয়েছে সে। দুজন সাহসের সাথে দৌড়ে এলো আদনানকে মারতে। আদনান হাঁটু গুটিয়ে জাম্প দিল ওদের দিকে। দুজনকে নিচে নিয়ে পড়লো। দুজনের মুখে ঘুষি চালালো কয়েক রাউন্ড। তারপর একজন দু হাতে তুলে নিয়ে শূন্যে পাক খাইয়ে ছুঁড়ে মারলো ভিক্টরের বাকি লোকদের দিকে। হুমড়ি খেয়ে পড়লো সবাই নিচে। সাথে সাথে একজন উঠে এসে আদনানকে মারতে চাইলে কোনোই দিয়ে আঘাত করে আদনানটাকে। ঠোঁট কেটে রক্ত বের হয় তার। আরও একজন ছুটে আসে। আদনান শূন্যে পাক খাইয়ে কিক মারে ওর মুখে। বেহুশ হয়ে পড়ে গেল সে, আর উঠল না। পিছন থেকে আদনানকে লাঠি দিয়ে আঘাত করলো ভিক্টর। হালকা সরে গিয়ে আদনান ঘুরে তাকায় ভিক্টরের দিকে। শালা, পেছন থেকে মারিস? দাঁতে দাঁত ঘষে রাগান্বিত হয়ে কিক চালায় আদনান তার পেটে। পেছন থেকে তিনজন চিৎকার করতে করতে ছুটে এলো তাকে মারতে। সাবমেশিন দিয়ে ক্রিকেট বলের মতো পেটাতে থাকে আদনান ওদের। একসময় পালিয়ে বাঁচে ওরা। আদনান নজর দেয় ভিক্টরের দিকে। ঠোঁটের রক্ত মুছতে মুছতে সে কাঁচতে থাকে। আদনান এক হাতে তাকে তুলে দাঁড় করায়। ভিক্টর ঘুষি চালায় তার দিকে। মাথাটা কাত করে নিজের মুখকে রক্ষা করে আদনান ওর ঘুষি থেকে। তারপর দু হাতে ওকে শূন্যে তুলে নিজের হাঁটুর সাথে আঘাত করে জোরে। ভিক্টরের ভিতরে হাড় ভাঙার শব্দ হলো। ধপাস করে তার বডিটা মেঝেতে ফেললো আদনান। কাতরাতে লাগলো ভিক্টর। গ্লক 19টা হাতে নিয়ে ওর বুকের দিকে তাক করলো আদনান। ভিক্টর দু হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইলো। বিদ্রুপ করে হাসলো আদনান। দেশ ও দেশের মানুষের শত্রুকে বাঁচিয়ে রেখে লাভ নেই। বলতে বলতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে গুলি চালালো আদনান ভিক্টরের বুকে। একটু পর অসাড় হয়ে গেল ভিক্টরের দেহ। গ্লক 19টা হোলস্টারের রাখতে রাখতে বিজয়ের হাসি দিয়ে হাঁটতে লাগলো আদনান।